তো আজকে হচ্ছে 5 জানুয়ারি 2025। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচের নবম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির নবম ক্লাস। আজকে আমরা আলোচনা করব আমাদের সাজেশনের 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন দেখেন যে অপরাধ আমলে আনা বা বিচারার্থে গ্রহণ বলতে কি বুঝেন, বা আর একটা ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টেকিং কগনিজেন্স। ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ বিচারার্থে আমলে আনার পদ্ধতিগুলো কি কি, এবং আমার সেই সাথে কাছে আমার কাছে আর কোনো টাকা পয়সা নেই। সেটা হলো যে দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে নেওয়ার পদ্ধতি কি, দায়রা আদালত কি অপরাধ আমলে নিতে পারে কিনা। আর দায়রা আদালত আদি এখতিয়ার সম্পূর্ণ আদালত হিসেবে, আদি এখতিয়ার সম্পূর্ণ লেখছে, আদি এখতিয়ার সম্পন্ন হবে, সম্পন্ন নট সম্পূর্ণ, আদি এখতিয়ার সম্পন্ন আদালত হিসেবে কোনো অপরাধ আমলে নিতে পারে কিনা। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো পরীক্ষায় অপরাধ আমলে আনা আসলে কাকে বলে, এই প্রশ্ন যদি আসে, আমাদের ফৌজদারি কার্যবিধির কোনো আপনার জায়গায় আমলে আনার সংজ্ঞা দেওয়া হয়নি, যে অপরাধ আমলে নেওয়া বলতে আসলে কি বোঝায়। তো আমলে নেওয়া মানে হচ্ছে যে প্রাথমিকভাবে ধরে নেওয়া। যদি আদালতের কাছে কেউ কোনো অভিযোগ জানায়, আদালত প্রাথমিকভাবে ধরে নিতে যে এই ঘটনার সত্যতা আছে এবং তার বিরুদ্ধে আপনার অ্যাকশন গ্রহণ করা দরকার। তো যখন নালিশি মামলা আমরা জানি সরাসরি দায়ের করতে হয় ম্যাজিস্ট্রেটের কাছে। আর ম্যাজিস্ট্রেটের কাছে দায়ের করার পরে ম্যাজিস্ট্রেট যদি ওই 200 ধারা জবানবন্দি নেওয়ার পরে ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় যে এই ঘটনার সত্যতা আছে, আসলেই তানভীর তার ওয়াইফের কাছে যৌতুক চাইছে, এটা যদি মনে হয়, তাহলে তানভীরের প্রতি ধরে নিয়ে তানভীরের প্রতি যদি সমন অথবা ওয়ারেন্ট ইস্যু করে, এটারই বলে কি, আমলে নেওয়া। আর এই নালিশি মামলা আমলে নিচ্ছে 190 একের কতে। 190 একের ক বা 190 ধারাটা প্রকৃতপক্ষে সম্পর্কযুক্ত হলো 204 ধারার সাথে। 204 ধারার সাথে মানে 190 একের ক ধারায় আমলে নেওয়া মানেই হচ্ছে সমন অথবা কি দেওয়া, ওয়ারেন্ট দেওয়া। যদি ধরেন 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে উনি যদি অনুসন্ধানে পাঠায়, উনি যদি তদন্তে পাঠায়, এটা কিন্তু আমলে নেওয়া না। আমলে নিবে কি নিবে না এই জন্যই তদন্ত অনুসন্ধানে পাঠানো। তাহলে আমলে নেওয়া মানে হলো যে প্রাইমা ফেসি কেস যদি উনি দেখে, প্রাইমা ফেসি কেস মানে হলো আপাত দৃষ্টিতে যদি মনে হয় যে এই ঘটনার সত্যতা আছে, তাহলে উনি ওটা আমলে নেয়। আমলে নেওয়ার আর একটা যেটা প্রতিশব্দ, সেটা হলো বিচারার্থে গ্রহণ। এই আপনাদের এই পরীক্ষার আগের পরীক্ষায় প্রশ্ন আসছে যে বিচারার্থে গ্রহণ বলতে কি বুঝেন। এই আমার স্যান্ডেল টাইনি দিতে আব্বু। আব্বু ওই মোজা তো দিতে। বিচারার্থে গ্রহণ বলতে কি বুঝেন দেখেন তো, বিচারার্থে গ্রহণ হলো যে অনেকে তখন উত্তর লেখছে কি বিচারার্থে গ্রহণ, ওটা ওই পরীক্ষায় প্রশ্ন আসছে যে ম্যাজিস্ট্রেট কর্তৃক কোন মামলা বিচারার্থে গ্রহণ বলতে কি বোঝায়। তো সবাই বিচারার্থে গ্রহণ 241 থেকে 250 পর্যন্ত আলোচনা করে দিছে যে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি। কিন্তু বিচার পদ্ধতি কিন্তু চাই নাই, বিচারার্থে গ্রহণ মানে কি, আমলে নেওয়া। তো উনি ওরা ওরা যদি পরীক্ষার্থীরা যদি ইংলিশ প্রশ্নটা দেখতো যে টেকিং কগনিজেন্স, টেকিং কগনিজেন্স, এই টেকিং কগনিজেন্স এর বাংলা আমলে নেওয়াও বোঝায়, আবার কি বিচারার্থে গ্রহণও বোঝায়। যদি বলতো বিচার পদ্ধতি, ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি, তাহলে সেটা উত্তর হতো 241 থেকে 250। যে কখন সে চার্জ গঠন করবে, কখন সাক্ষ্য গ্রহণ করবে, কখন দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড দিবে, কখন খালাস দিবে, কখন খারিজ করবে, এই বিধি বিধান হলো 241 থেকে 250। তো আপাত দৃষ্টিতে এটা আমরা বুঝলাম যে আমলে নেওয়া মানে হচ্ছে যে অপরাধের সত্যতা আছে এই মর্মে বিচারার্থে গ্রহণ। এবং এই যে আমরা এতক্ষণ যে বললাম যে আমলে নেওয়া, আমলে নেওয়া আমি তো জাস্ট উদাহরণ দিলাম নালিশি মামলার ক্ষেত্রে। বাট আমলে নিয়ে নিতে পারে 190 ধারায় মোট 3টা উচ্চের উপর ভিত্তি করে অপরাধ আমলে নিতে পারে। 190 একের ক নালিশি মামলার ক্ষেত্রে, 190 একের খ পুলিশ রিপোর্ট, যে চার্জশিটও হতে পারে, সেটা ফাইনাল রিপোর্টও হতে পারে। বলেন তো ফাইনাল রিপোর্ট কি আমলে নিতে পারে কিনা। পারে, এটা ম্যাজিস্ট্রেটের এখতিয়ার। আব্দুল সালাম ভার্সেস স্টেট এই মামলায় বলা আছে যে ফাইনাল রিপোর্ট দিলেও ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে, কারণ আমলে নিবে কি নিবে না এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। তাহলে ম্যাজিস্ট্রেট নালিশি মামলা আমলে নিচ্ছে 190 একের ক, পুলিশ রিপোর্টের উপর ভিত্তি করে আমলে নিচ্ছে 190 একের খ, আর ম্যাজিস্ট্রেট স্বপ্রণোদিত হয়ে আমলে নিচ্ছে 190 একের গ। অর্থাৎ ওনার কাছে কেউ পুলিশ রিপোর্টও দেয় নাই, ওনার কাছে কেউ নালিশি দরখাস্ত দায়ের
করে নাই, বাট ওনার কাছে মনে হয়েছে যে অমুক জায়গায় এই অপরাধটা হয়েছে, অমুক জায়গায় নদীতে বালি কাটতেছে, অমুক জায়গায় একজন আর একজনের মারছে ওনার সামনে, বা উনি পত্রিকা মারফত অবগত হয়েছে, তাহলে উনি কারো কোনো আবেদন ছাড়াই উনি নিজে নিজেই অপরাধ আমলে নিতে পারে 190 একের কততে, গতে। আপনারা সবাই মোটামুটি জানেন যে জাস্টিস অফ দ্য পিস, এই টার্মটা সবাই শুনেছেন। জাস্টিস অফ দ্য পিস আছে আমাদের ফৌজদারি কার্যবিধির 22 বলছে হচ্ছে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে মফস্বল এলাকার জন্য, আর 25-এ আছে আপনার মানে পদাধিকার বলে এক্স অফিসিও জাস্টিস অফ দা পিস, যে সুপ্রিম কোর্টের বিচারক সমগ্র বাংলাদেশের জাস্টিস অফ দা পিস। আর গোপালগঞ্জের যদি বলি দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এই দুজন হচ্ছে গোপালগঞ্জের জাস্টিস অফ দা পিস। তো তাহলে এখানে একটা জিনিস দেখেন যে আমলে নেওয়া বলতে তাহলে বোঝাচ্ছে যে, ও যে কথা বলতেছিলাম যে জাস্টিস অফ দা পিস, আমরা জানি জাস্টিস অফ দা পিস হচ্ছে যে ন্যায় বিচারের জন্য যে কোনো অ্যাকশন যে কোনো সময় যিনি নিতে পারেন ন্যায় বিচারের জন্য। মানে দেখা গেল যে সামনে ওনার সামনে কোনো অপরাধ হচ্ছে, উনি সাথে সাথেই অ্যাকশন গ্রহণ করতে পারেন। এটা অনেকটা ওই আপনার জাস্টিস অফ দা পিস আমাদের ফৌজদারি কার্যবিধিতে যদিও আছে, বাট এই বিচারক মহোদয়রা কিন্তু এই ক্ষমতাটা খুব বেশি প্রয়োগ করে না। জাস্টিস অফ দা পিসের যে ক্ষমতা, এই ক্ষমতা প্রয়োগ করতেছে হলো মোবাইল কোর্টে, বা ডিসি সাহেব বিভিন্ন জায়গায় যায় যে ভাঙচুর করতেছে বা মোবাইল কোর্টে টাকা পয়সা আদায় করতেছে। বাট এই সেম টাইপের ক্ষমতা আছে কার? এই জাস্টিস অফ দা পিসের এই ধরনের ক্ষমতা আছে। তাহলে জাস্টিস অফ দা পিস যদি মনে করে যে অমুক জায়গায় একটা অপরাধ হচ্ছে, তা উনি ওনার কাছে কেউ অভিযোগ না করলে উনি সেটা স্বপ্রণোদিত হয়ে অপরাধ আমলে নিতে পারে 190 একের গতে। ঠিক আছে, তো এই আর কি। আর প্রশ্নে আর একটা প্রশ্নে তো আমরা এই তিনটা উৎস ব্যাখ্যা করব, এবং এর সাথে আসছে যে দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে নেওয়ার পদ্ধতি কি। আমাদের প্র্যাকটিসে সাধারণত অপরাধ আমলে নিয়ে থাকে অ্যাজ এ কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স, মানে আদি আদালত হিসেবে অপরাধ আমলে নেয় ম্যাজিস্ট্রেট। কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে দায়রা আদালত অপরাধ আমলে নিতে পারে, বাট দায়রা আদালত অ্যাজ এ কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স অপরাধ আমলে নিতে পারে না। মানে ম্যাজিস্ট্রেট ওনার কাছে আসামিরে পাঠাবে, তারপরে উনি আমলে নিবে, কিন্তু সরাসরি উনার কাছে গিয়ে কোনো মামলা দায়ের করা যায় না। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে দায়রা আদালত অপরাধ আমলে নিতে পারে, হ্যাঁ পারে, তবে আদি আদালত হিসেবে পারে, পারে না। আদি আদালত হিসেবে পারে না। আর দায়রা আদালত এই আমলে যেটা নিতে পারে, এটা নিতে পারে হচ্ছে 193 ধারায়, 193 ধারায়। সো আমলে নেওয়া কি বা টেকিং কগনিজেন্স, এটা আমরা একটু পড়া শুরু করি। দেখেন 11-ক, অপরাধ আমলে নেওয়া বা টেকিং কগনিজেন্স। টেকিং কগনিজেন্স এর কোনো ব্যাখ্যা আইনে না থাকলেও উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্ত দ্বারা এই সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। কগনিজেন্স শব্দের অর্থ ঘটনা সম্পর্কে অবহিত হওয়া এবং বিচারিকভাবে গোচরে নেওয়া। এটা একটা আন্ডারলাইন করেন, বিচারিকভাবে কি গোচরে নেওয়া। আদালত বা ট্রাইব্যুনাল অপরাধের বিষয় নয়, বরং অপরাধের বিষয়টি আমলে গ্রহণ করে। আদালত বা ট্রাইব্যুনাল কর্তৃক নালিশ বা পুলিশ প্রতিবেদনে বর্ণিত অপরাধের বিষয়ে তার বিচারিক মন, আন্ডারলাইন করুন, বিচারিক মন প্রয়োগ করা মাত্রই বলা হয় কগনিজেন্স বা বিচারার্থে অপরাধ আমলে নেওয়া হয়েছে। তো যখন আদালত অভিযোগ সম্পর্কে অবহিত হয় এবং নালিশ বা পুলিশ প্রতিবেদন বা অন্য কোনো তথ্যের উপর মনোনিবেশ করে এবং আনীত অভিযোগ প্রমাণিত হবে অথবা একটি অপরাধ প্রমাণিত হবে মর্মে সন্তুষ্ট হয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেয়। আন্ডারলাইন করেন, কি শুরু করার সিদ্ধান্ত নেয়? বিচারিক কার্যক্রম। বিচারিক কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেয়, তখন বলা হয় যে আদালত উক্ত অপরাধ বিচারার্থে আমলে গ্রহণ করেছে। ফৌজদারি কার্যবিধির, আন্ডারলাইন করবেন, 190 ধারায় অপরাধ আমলে গ্রহণ বিষয়ে বলা হয়েছে। কত ধারায়? 190 ধারায়। অর্থাৎ ফৌজদারি কার্যবিধি 1898-এর 200 ধারায় ম্যাজিস্ট্রেট নালিশকারীর জবানবন্দি গ্রহণের পর 204 ধারায় সমন অথবা ওয়ারেন্ট ইস্যু করলে, এটা 190 ধারায় 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে ওনার কাছে যদি মনে হয় যে ঘটনার সত্যতা আছে, তাহলে সমন ইস্যু করবে কত ধারায়? 200, সমন অথবা ওয়ারেন্ট 204 ধারায়। ম্যাজিস্ট্রেট 190 ধারায় কোনো অপরাধ আমলে নিয়েছে বলে গণ্য হবে। তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে কেউ জবানবন্দি দিচ্ছে 200 ধারায়, ম্যাজিস্ট্রেট সেটাকে আমলে নিচ্ছে 190 ধারায়, আর আমলে নেওয়া মানে হলো 204 ধারায় সমন অথবা ওয়ারেন্ট ইস্যু করা। জি। তো প্রশ্নে যদিও জানতে চাওয়া হয় নাই যে আমলে, আচ্ছা আমরা একটু দেখি আমলে আনার পদ্ধতি। আমলে আনার ম্যাজিস্ট্রেট কর্তৃক আমলে আনার পদ্ধতি বা আমলে নেওয়ার পদ্ধতি একই কথা। ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়ার পদ্ধতি 190 ধারায় বর্ণনা করা হয়েছে। এই ধারার বিধান অনুযায়ী নিম্নে উল্লেখিত ম্যাজিস্ট্রেটগণ অপরাধ আমলে নিতে পারে। 190 ধারায়
বলছে যে এই ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে। এক নম্বরে দেখেন যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মানে মহানগর এলাকায় হলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তারপরে দেখেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তারপরে দেখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোন এলাকায়? মফস্বল এলাকায় বা জেলা পর্যায়ে আর কি। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। আর ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট। তো ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট বলতে আসলে বোঝায় যে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তার নর্মালি আমলে নেওয়ার ক্ষমতা নাই। তবে যদি তাকে কি দেওয়া হয়, ক্ষমতা দেওয়া হয়, তখন সে অপরাধ আমলে নিতে পারে। তো যদি এভাবে প্রশ্ন করে যে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি অপরাধ আমলে নিতে পারে, উত্তর হবে না। বাট পারে কখন? যদি তাকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়, সেক্ষেত্রে সে অপরাধ আমলে নিতে পারে। এছাড়া দেখেন, এছাড়া ধারা 190 আন্ডারলাইন করবেন, 4 ধারা অনুযায়ী সরকার নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা প্রদান করতে পারে। কাকে? নির্বাহী ম্যাজিস্ট্রেটকে। উপরে উল্লেখিত ম্যাজিস্ট্রেটগণ 190 ধারায় গোল দিবেন 3টি উৎসের উপর ভিত্তি করে অপরাধ আমলে নিতে পারে। কয়টি উৎসের উপর ভিত্তি করে? 3টি উৎসের উপর ভিত্তি করে অপরাধ আমলে নিতে পারে। সেগুলো হলো, এক, এই যে দেখেন, নালিশের ভিত্তিতে 190 ব্র্যাকেটে 1 ব্র্যাকেটে ক। পুলিশ রিপোর্টের ভিত্তিতে 190 ব্র্যাকেটে 1 ব্র্যাকেটে খ। তথ্য বা নিজস্ব জ্ঞান বা সন্দেহবশত কোনো তথ্য বলে 190 ব্র্যাকেটে 1 ব্র্যাকেটে গ ধারা। তাহলে অপরাধ আমলে নেওয়ার উৎস কয়টা? 3টা। দেখেন, উপর্যুক্ত 3টি উৎসের উপর ভিত্তি করে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে। ম্যাজিস্ট্রেট কোন পদ্ধতি অনুসরণ করে অপরাধ আমলে নিবে তা আইনে সরাসরি বলা নেই। তবে উচ্চ আদালতের ফৌজদারি কার্যবিধি ও উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্ত পর্যালোচনা অনুযায়ী নিম্নোক্ত পদ্ধতিতে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে। তো প্রথমে যেটা আমরা দেখব যে নালিশের ভিত্তিতে অপরাধ আমলে নেওয়া। অপরাধ সংগঠনকারী ঘটনাসমূহ উল্লেখ করে দাখিলকৃত নালিশ গ্রহণ করে ম্যাজিস্ট্রেট 190 ক ধারায় অপরাধটি আমলে নিতে পারে। এই ক্ষেত্রে প্রথম প্রথম পদক্ষেপ হলো ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন 200 ধারার অধীন অভিযোগ দায়েরকারীর জবানবন্দি গ্রহণ করা। কারণ আমরা জানি, একটু পরেই ওই প্রশ্নটা পড়বানি যে ম্যাজিস্ট্রেটের কাছে নালিশি দরখাস্ত দায়েরের পদ্ধতি আলোচনা করুন। নালিশি দরখাস্ত দায়েরের ক্ষেত্রে একেবারে প্রথম যে ধাপ, সেটা হলো জবানবন্দি গ্রহণ। আর ম্যাজিস্ট্রেট নালিশকারী বা অভিযোগকারীর জবানবন্দি গ্রহণ করে কত ধারায়? 200 ধারায়। ওই যে যা বলিব সত্য বলিব, সত্য বলিলে মিথ্যা বলিব না, এই যে যে জবানবন্দিটা গ্রহণ করে, এটাই করে 200 ধারায়। তারপরে দেখেন, এছাড়া নারাজি পিটিশন গ্রহণ করার পরে ম্যাজিস্ট্রেট 190 ক ধারায় উক্ত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপরাধ আমলে নিতে পারে বা পুলিশ কর্তৃক অধিকতর তদন্ত করার নির্দেশ দিতে পারে। তো এখানে নালিশি দরখাস্ত দায়ের করলেও আমলে নিবে 190 ক, আর নারাজি দরখাস্ত দিলেও আমলে নিবে 190 ক। এখন ওই নারাজি দরখাস্তটা জিয়ার মামলায় দেখ অথবা সিয়ার মামলায় দেখ, যে মামলায় দেখ না কেন, আমলে নিবে কততে? 190 ক। নারাজি দরখাস্ত সবসময় একটা নালিশি দরখাস্ত হিসেবে বিবেচনা করা হয়। ঠিক আছে? জি। তো এখন দেখেন যে পুলিশ তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে, পুলিশ তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে, তো দেখেন, পুলিশ তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে 190 খ ধারায় ম্যাজিস্ট্রেট পুলিশ প্রতিবেদনের ভিত্তিতে অপরাধ আমলে নিতে পারে। পুলিশ তদন্ত সমাপ্ত করে চার্জশিট প্রদান করলে উক্ত চার্জশিটের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে। চার্জশিট মানে হলো পুলিশ তদন্ত করে ওই অপরাধীদের সম্পৃক্ততা পেয়েছে, তখন বিচারের সুপারিশ করে যে পুলিশ প্রতিবেদন জমা দেয় সেটাকে বলা হচ্ছে চার্জশিট। আমাদের ফৌজদারি কার্যবিধিতে কিন্তু চার্জশিট শব্দটা নেই। চার্জশিট সম্পর্কে বলা হয়েছে পুলিশ প্রবিধানে বা পুলিশ রেগুলেশন অফ বেঙ্গলে। পুলিশ তদন্ত সম্পন্ন করার পর চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলে অভিযুক্তকে অব্যাহতি দিতে পারে। কিন্তু যেহেতু পুলিশের চূড়ান্ত প্রতিবেদন আন্ডারলাইন করেন ম্যাজিস্ট্রেটের উপর বাধ্য না, ম্যাজিস্ট্রেটের উপর কি বাধ্যকরণ না, সেহেতু ম্যাজিস্ট্রেট চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে অপরাধ আমলে নিতে পারে। যেমন আমলে নিয়ে থাকে চার্জশিটের ভিত্তিতে, মানে চার্জশিট দিলে যেরকম অপরাধ আমলে নিতে পারে, চার্জশিট না দিয়ে যদি কি দেয়, ফাইনাল রিপোর্ট দেয়, সেক্ষেত্রেও কি নিতে পারে? আমলে নিতে পারে। আন্ডারলাইন করবেন, এটা মনে রাখবেন, এই কেস রেফারেন্সটা যেন মনে থাকে যে আব্দুস সালাম বনাম রাষ্ট্র 36 DLR AD 58।
36 DLR এডি মানে হচ্ছে কি অ্যাপিলেট ডিভিশন। আব্দুস সালাম বনাম রাষ্ট্র এডি ডিএলআর এডি 58 মামলায় বলা হয়েছে যে যখন ফাইনাল রিপোর্ট জমা দেওয়া হয় ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহণ করতে বাধ্য নয়। ম্যাজিস্ট্রেট কি ফাইনাল রিপোর্ট জমা গ্রহণ করতে কি বলেন বাধ্য নয়, বরং সে তার বিচারিক স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারে এবং পুলিশ কর্তৃক দাখিলকৃত নথিতে অপরাধের সত্যতা খুঁজে পেলে ফাইনাল রিপোর্টের ভিত্তিতে 190 খ ধারায় অপরাধ আমলে নিতে পারে। তাহলে এখানে একটা জিনিস মনে রাখেন, ভবিষ্যতে যদি প্রশ্ন আসে যে পুলিশ একটা মানে তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট দিয়ে আসামিদের অব্যাহতির সুপারিশ করছে, এখন ম্যাজিস্ট্রেট কি এই অব্যাহতি দিতে বাধ্য কিনা? ম্যাজিস্ট্রেট অব্যাহতি দিতে বাধ্য না। ম্যাজিস্ট্রেট অব্যাহতি দিতে পারে অথবা অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে অথবা তিনি কিছু না দিয়ে সরাসরি অপরাধ আমলেও নিতে পারে। ওনার যে আমলে নেওয়ার ক্ষমতা আছে এটা বলছে কোন মামলায়? আব্দুল সালাম বনাম রাষ্ট্র 36 DLR এডি 58। ঠিক আছে, আচ্ছা। তো এরপরে দেখেন অন্য কোনো উৎস হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে 190 গ ধারা অনুসারে পুলিশ ব্যতীত অন্য কোনো ব্যক্তির নিকট হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী বা আন্ডারলাইন করবেন ম্যাজিস্ট্রেট নিজস্ব জ্ঞান, ম্যাজিস্ট্রেট নিজস্ব জ্ঞান অথবা ব্যক্তিগতভাবে বা সন্দেহবশত কোনো তথ্য পেলে অপরাধ আমলে নিতে পারে। এখন একটু শুনেন, আহ আমাদের যে বিষয়টা এখানে জানা দরকার সেটা হলো লিখিততে আমরা অনেক জিনিস পড়ি না, কিন্তু প্রিলিমিনারিতে ওই জিনিসগুলো আমরা খুঁটিনাটি সহকারে পড়ি। প্রিলিমিনারি পরীক্ষায় যেটা পড়ি এই জায়গায় আমরা 191 ধারাটা পড়তেছি না, বাট 191 ধারায় বলা হয়েছে যে ম্যাজিস্ট্রেট যদি 190 গ ধারায় কোনো অপরাধ আমলে নেয়, মানে উনি যেটা নিজে অপরাধ আমলে নিছে, তখন সাক্ষ্য গ্রহণের পূর্বে তিনি অভিযুক্তরে বলবে যে আপনি ইচ্ছা করলে এই মামলা আমার কাছ থেকে বদলি করতে পারেন, স্থানান্তর করার আবেদন। তাহলে অভিযুক্ত ব্যক্তি স্থানান্তরের আবেদন করবে কত ধারায়? 191 ধারায়। 191 ধারায় স্থানান্তরের আবেদন করা যায় যখন ওই মামলাটা আমলে নেওয়া হয়েছে 190 অন্য কোনো ক্ষেত্রে কিন্তু 191 প্রযোজ্য হবে না। এটা হচ্ছে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস। মানে যে নিজে কোনো অপরাধ, মানে যে নিজেই অভিযোগ করছে সে যদি ওই মামলা বিচারক হয় তাহলে ন্যায় বিচার কি হতে পারে? ব্যাহত হতে পারে, যেহেতু সেই অভিযোগ করছে মানে সেই অপরাধ আমলে নিছে। আবার সেই যদি বিচার করে তাহলে কি হতে পারে? এটা ন্যায় বিচার ব্যাহত হতে পারে। এই জন্য বিধান করা হয়েছে যে অভিযুক্ত ব্যক্তি যদি আগেই আবেদন করে 191 তা তো করতেই পারে, আর অভিযুক্ত ব্যক্তি যদি আবেদন নাও করে তাও ম্যাজিস্ট্রেট তাকে আহ্বান করবে যে যেহেতু আমিই আপনার বিরুদ্ধে অপরাধ আমলে নিয়েছি আপনি আমার কাছ থেকে এইটা কি করতে পারেন, স্থানান্তরের আবেদন করতে পারেন। কত ধারায়? 191 ধারায়। তাহলে রুবেল বলেন অপরাধ আমলে নেওয়ার পদ্ধতি কয়টা? তিনটা। কি কি বলেন? ম্যাজিস্ট্রেট 200 ধারা জবানবন্দি গ্রহণ করে হ্যাঁ, তারপরে 191 একের পথে নিতে পারে, আর পুলিশ রিপোর্টের ভিত্তিতে 191 ক 190 কতে আমলে নেয় কখন বলেন? যখন 200 ধারা জবানবন্দি গ্রহণ করে। যখন বলেন, হ্যাঁ বলেন, হচ্ছে বলেন 200 ধারা জবানবন্দি গ্রহণ করে ম্যাজিস্ট্রেট যখন মানে কোনো আমলে মানে কোনো মামলা মানে কোনো বিষয় তথ্য পায় বা জবানবন্দি গ্রহণ করার পরে 190 একের পথে ম্যাজিস্ট্রেট আমলে নিতে পারে। আচ্ছা, তারপরে পুলিশ রিপোর্টের ভিত্তিতে পারে হচ্ছে 190 একের পথে 190 হতে এই ক্ষেত্রে কি পুলিশে 200 ধারা জবানবন্দি নেয়? না নেয় না? এতকাল কোর্টে গেছেন জানেন না? না না পুলিশ নেয় না? পুলিশ রিপোর্টের ভিত্তিতে মাথা চুলকাচ্ছে আবার যে কোনো সময় কি সমন্বয় পাঠ করায় নাকি তুমি? আর ম্যাজিস্ট্রেট স্বপ্রণোদিত হয়ে যদি নেয় নিতে পারে 190 একের গ 191 গতে, এবং সেক্ষেত্রে আসামি সেটা স্থানান্তরে আবেদন করবে 191 ধারায়। জি। তো এখন এই খর উত্তর পড়ার আগে আগে এখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে কিছু লেখা আছে, এটা একটু পড়বো দেখেন। আমলে নেওয়ার ক্ষেত্রে বিশেষ ব্যতিক্রম। আমলে নেওয়ার ক্ষেত্রে কি বিশেষ ব্যতিক্রম? সো এটা কখনোই আসে নাই, কিন্তু আপনার জানা দরকার যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে আমলের বিচারার্থে গ্রহণ সম্পর্কিত বিধান আলোচনা করুন, তাহলে তো মেইন হলো 190। আর যদি বলে বিচারার্থে গ্রহণ সম্পর্কিত বিশেষ বিধান সমূহ আলোচনা করুন, তাহলে কোনটা? এই 195 থেকে 199। বা আমলে নেওয়া সংক্রান্ত বিধিবিধান আসলেও এই প্রশ্নটা লেখার শেষে লাস্টে
একটু একটু কয়েকটা ধারা একটু লিখে দিবেন। তো ব্যতিক্রম আসলে কেন আসলো, যে আমরা জানি যে ফৌজদারি মামলা আমাদের যে নালিশি দরখাস্তের সংজ্ঞা আছে 4 ধারায়, 4 ধারায় বলছে যে কোনো ব্যক্তি যে ঘটনা সম্পর্কে জানে এরকম যে কোনো ব্যক্তি জ্ঞাত বা অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে নালিশি দরখাস্ত দায়ের করতে পারে। অর্থাৎ রুবেলের বাসায় চুরি হয়েছে, এখন মামলাটা যে রুবেলেরই বাদী হয়ে করতে হবে এমন কোনো কথা নাই। এই ঘটনা সম্পর্কে জানে যে কেউ এই মামলা দায়ের করতে পারে। বা রুবেলকে কেউ মারছে, রুবেলের আত্মীয় স্বজনের যে দায়ের করতে হবে এমন কোনো কথা নাই। রুবেলের পাশাপাশি এক দোকানদার, সে ঘটনার সময় ছিল, সেও বাদী হয়ে মামলা দায়ের করতে পারে, কোনো বাধা নাই। আইনে বলবে না যে আপনার লোকাস স্ট্যান্ডি নাই। লোকাস স্ট্যান্ডি মানে হলো রাইট টু সু, মামলা করার যে অধিকার, এটার বলে লোকাস স্ট্যান্ডি। লোকাল বাসের স্ট্যান্ড না, লোকাস স্ট্যান্ডি মানে হলো রাইট টু সু। তো সাধারণত ফৌজদারি মামলা যে কেউ করতে পারে, তবে কিছু বিশেষ প্রকৃতির মামলা আছে। এই মামলাগুলো আইনে নির্ধারণ করে দিয়েছে যে এই মামলাগুলো অমুক ব্যক্তিকেই দায়ের করতে হবে, সে ছাড়া যদি অন্য কেউ দায়ের করে তাহলে আমলে নেওয়া হবে না। যেরকম উদাহরণসহ যদি বলি যে রাষ্ট্রদ্রোহিতার মামলা, রাষ্ট্রদ্রোহিতার মামলা আমি আপনি গিয়ে কাউরে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনলে হবে না। রাষ্ট্রদ্রোহিতার মামলা আমলে নিবে অভিযোগটা যে করবে সে হলো সরকারের নির্দেশে করবে, সরকারের প্রতিনিধি হিসেবে করবে, ঠিক আছে। অথবা আমি যদি বলি যে দ্বিগামিতার মামলা, দ্বিগামিতা, দ্বিগামিতা মানে হলো ধরেন আমাদের আহ দ্বিগামিতা স্বামী স্ত্রী দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য, তবে মুসলিম পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, পিয়াল জিয়ার মামলা তো 190 খতেই আমলে নাই, আমি কি ভিন্ন কিছু বলছি? বলেন আপনি। পুলিশ রিপোর্টের তো দেয়ই আছে আপনার জিয়ার মামলায়। যাই হোক, তো দ্বিগামিতার কথা বলতেছিলাম। দ্বিগামিতা মানে হলো, ও আচ্ছা, উনি ওই পিয়াল আপনি যে প্রশ্ন করলেন সেটা যদি বলি, ওটার উত্তরে বলি যে জিয়ার মামলায়ও যদি নারাজি দরখাস্ত দেয় তাহলে আমলে নেবে 190 ক। 190 খ না, কতদিন আমি ভালোভাবে বুঝাইছিলাম যে নারাজি দরখাস্ত হইলেই 190 ক। নারাজি দিলে তো মানে অবশ্যই শপথ বাক্য পাঠ করা, জি আর যেহেতু শপথ করে জি সেক্ষেত্রে 190 পথে চলে জি আসে। জি। আচ্ছা দেখেন, তাহলে এখানে একটা জিনিস দেখেন যে দ্বিগামিতার কথা বললাম। দ্বিগামিতা মানে হলো এক স্বামী থাকা অবস্থায় তার ওয়াইফ ধরেন আর একটা, তার স্বামীর সাথে সম্পর্ক আছে থাকা অবস্থায় আর একজন পুরুষকেও বিয়ে করছে। তাও এখন মামলা ওই স্বামীকেই করতে হবে, আশেপাশের প্রতিবেশী করলে হবে না। এটা বলে দিছে, অন্য কেউ যদি অন্য কেউ যদি মামলা করে তাহলে এটা কি নেওয়া হবে না, আমলে নেওয়া হবে না। আবার ওই যে ব্যভিচারের মামলা, ব্যভিচারের মামলা স্বামীকে করতে হবে অথবা স্বামীর অনুপস্থিতিতে ওয়াইফ যার কাছে ছিল তাকে করতে হবে। পাড়া প্রতিবেশী হিসেবে মামলা করলে হবে ব্যভিচারের, অমুকের ওয়াইফ ব্যভিচার করতেছে, আমরা সংকুল, আমরা শান্তি শৃঙ্খলা বিনষ্ট হচ্ছে, ব্যভিচারের মামলা করলে এক্ষেত্রে কিন্তু আমলে নিবে না। জি, তাহলে দেখেন আমরা এখন চলে আসি এই বিশেষ বিধানটা, ধারা 195। তার সিআর কেসের ক্ষেত্রে কি নারাজি দেওয়া যায়? নারাজির কথা গতদিন আমরা বিস্তারিত আলোচনা করছি। মামলা হইলেই নারাজি দেওয়া যায়, সেটা সিআর হোক আর জিআর হোক। দেখেন, আপনি দরকার হলে দেওয়ানি মামলায়ও নারাজি দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তবে আসামি হিসেবে আবার নারাজি দিবেন না, আসামি কি নারাজি দেওয়া যাবে না। দেখেন, তো প্রথমে যেটা আমরা দেখি ভাই 195 ধারা। 195 ধারাটা আহ খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাদের জানা দরকার। 195 ধারায় যে কথাটা বলছে আমি একটু আগে ব্যাখ্যা দিই নিজের মতো করে, সেটা হলো যে সরকারি কর্মকর্তা তার দায়িত্ব পালনকালে যদি কোনো অপরাধ সংঘটিত হয় তাহলে ওই মামলাটা ওই সরকারি কর্মকর্তাকেই করতে হবে, অন্য কেউ দায়ের করলে হবে না। ধরেন 172 থেকে দণ্ডবিধির 188 ধারা পর্যন্ত যে সকল অপরাধ, এটা সরকারি কর্মকর্তা রিলেটেড অপরাধ আর কি। কিভাবে? 172 ধারায় বলছে যে কোন সরকারি কর্মকর্তা বা আদালত যদি কাউকে সমন দেয় এবং যাকে সমন দেওয়া হলো সে যদি সমনটা গ্রহণ না করে তাহলে সে দণ্ডিত হবে দণ্ডবিধির 172 ধারায়। এখন তারে কি একজন পুলিশ কর্মকর্তা, ধরেন উদাহরণ যদি এইভাবে দেই যে সে তদন্তকারী কর্মকর্তা ইনভেস্টিগেটিং অফিসার ঘটনা সম্পর্কে জ্ঞাত একজনকে 160 ধারায় ফৌজদারি কার্যবিধির 160 ধারায় তলব করছে যে আপনি অমুক জায়গা আসেন বা থানায় আসেন, বাট সে ধরেন সমনটা গ্রহণই করে নাই, তাহলে ওই ব্যক্তি
সরকারি কর্মকর্তা যে সমন দিছিল সেটা গ্রহণ না কইরা এটা অপরাধ করছে, দণ্ডবিধির কত দ্বারাই? 172 দ্বারা। এখন 172 দ্বারাই তো আর সে সাথে সাথে শাস্তি পাবে না। এই 172 দ্বারাই শাস্তি দেওয়ার জন্য যে পুলিশ সমন দিছিল সে অথবা তার উপরস্থ কর্মকর্তাকে নালিশি মামলা দায়ের করতে হবে আমলি আদালতে। বুঝতে পারছেন? অন্য কেউ মামলা করলে হবে না, বা কোনো মামলা ছাড়া তারে আপনি শাস্তি দিতেও পারবেন না। এটাই বলছে 195-তে, মানে সরকারি কর্মচারী রিলেটেড মামলা সরকারি কর্মকর্তাকেই দায়ের করতে হবে। আচ্ছা, এছাড়া আরো যদি বলি যে যদি কেউ কোনো আদালতে, ধরেন যে কোনো আদালত, সেটা দেওয়ানি দেওয়ানি মামলার বিচারকালে হোক বা ফৌজদারি মামলার বিচারকালে হোক, দেখা গেলো ওই আদালতে একজন মিথ্যা সাক্ষ্য দিছে, ধরা পড়ছে, বা জাল দলিল দেখাইছে, ধরা পড়ছে, তাইলে যে আদালতে মিথ্যা সাক্ষ্য দিল বা যে আদালতে জাল দলিল দিল, ওই মামলার বিচারে যে ফলাফল হোক না না হোক সেটা হলো পরের ব্যাপার, বাট মিথ্যা সাক্ষ্য যে দিল স্বয়ং এটা তো একটা কি অপরাধ? নতুন অপরাধ। তাহলে ওই মিথ্যা সাক্ষ্যের মামলা ওই আদালতে যে উকিল সাহেবরা ছিল বা অন্য কোনো ব্যক্তি ছিল তারা বাদী হয়ে করলে হবে না, এটা ওই আদালতকে করতে হবে, তার উপরস্থ অথবা তার উপরস্থ আদালতকেই দায়ের করতে হবে। এটাই বলছে দণ্ড আমাদের ফৌজদারি কার্যবিধির 195 ধারায়। অন্য কোনো ব্যক্তি, ধরেন মামলা চলতেছিল, রুবেল এক উকিল, আরাফাত সাহেব এক উকিল। এখন রুবেল সাহেব আসামি পক্ষে সাফাই সাক্ষী দেওয়ার সময় একজন মিথ্যা সাক্ষ্য দিয়ে হয়েছে, একজনে দিয়ে ধরা পড়ে গেছে। তাই এখন এই যে ওই মামলায় যাই হোক না কেন, যে রুবেলে যে মিথ্যা সাক্ষী হাজির করছে এটা তো নতুন একটা অপরাধ। তো এই মিথ্যা সাক্ষ্য দানের জন্য আরাফাত সাহেব কি রুবেলের বিরুদ্ধে রুবেলের ওই সাক্ষীর বিরুদ্ধে মামলা করতে পারবে কিনা? পারবে না। এই মামলাটা করতে হবে কাকে? যে আদালতে মিথ্যা সাক্ষ্য দিছিল সে আদালতকে অথবা তার উপরস্থ আদালতকে। ঠিক আছে, এই কথাটাই বলছে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 195 ধারায়। একটু পড়ি দেখেন। দণ্ডবিধির 1860-এর 172 থেকে 188 ধারার অপরাধ, অর্থাৎ সরকারি কর্মচারীর দায়িত্ব পালনকালে কোনো অপরাধ সংঘটিত হলে সংশ্লিষ্ট সরকারি কর্মচারী অথবা তিনি যার অধীনস্থ তার লিখিত অভিযোগ ব্যতীত অপরাধটি আমলে দিবে না। তিনি যার অধীনস্থ মানে কি? মানে ওনার উপরস্থ। জি। কোন আদালতের কার্যক্রমে দণ্ডবিধির 193, 194, 193, 194 হলো মিথ্যা সাক্ষ্য দান। কি বলেন? মিথ্যা সাক্ষ্য দান। 211 ওই যে মিথ্যা এজাহার দায়ের। 228 আদালত অবমাননা। 463 জালিয়াতি। 471 জাল দলিল জেনেও ব্যবহার করা। দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে উক্ত আদালত বা উক্ত আদালত যে আদালতের অধীনস্থ সেই আদালতের লিখিত অভিযোগ ব্যতীত অপরাধ আমলে নেওয়া হবে না। অর্থাৎ একজন একজনের বিরুদ্ধে মিথ্যা এজাহার দায়ের করতে, পরবর্তীতে ওই মামলাটা যে মিথ্যা এটা প্রমাণিত হয়েছে, তাইলে যে বাদী সে দণ্ডবিধির কত ধারার অপরাধ করলো? 211। 211। কিন্তু ওই আসামি গিয়ে কি তার বিরুদ্ধে 211 ধারা মামলা করলে হবে না? 211 মামলা করতে হবে কাকে? ওই যে আদালতের কর্মকাণ্ডে এটা হয়েছে সে আদালতকে বাদী হয়ে মামলাটা করতে হবে। এই কথাগুলোই বলছে আমাদের ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 195 ধারায়। বুঝতেন? তো এখন যদিও এটা আমাদের এখানে বিষয়বস্তু না, বাট আমি হালকা একটু আলোচনা করে দিই, সেটা হলো আপনাদের জানা থাকুক। সেটা হলো যে ধরেন একটা আদালতের একটা আদালতে ওই রুবেলের উদাহরণটা দিলাম, যে রুবেল আসামি পক্ষের আইনজীবী, রুবেলের একজন আসামি সাফাই সাক্ষী দিতে এসে মিথ্যা সাক্ষ্য দানের জন্য দোষী সাব্যস্ত হয়েছে আর কি, ধরা পড়ছে। তো এখন এটা ছিল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ধরেন। তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এখন রুবেলের যে মিথ্যা সাক্ষ্য রুবেল যে দেওয়াইলো, তাহলে ওই ব্যক্তির বিরুদ্ধে এক্ষেত্রে মামলা করতে হবে কাকে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে। এটাই তো পড়লাম আমরা 195-তে। এখন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি মামলা না করে তাহলে সংক্ষুব্ধ পক্ষের করণীয় কি আছে? মানে উনি তো দেখা গেল কোনো পদক্ষেপ নিচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমাদের ফৌজদারি কার্যবিধির 476 দ্বারায় বলা হয়েছে যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্বপ্রণোদিত হয়ে মামলা করতে পারে, বা ওনার কাছে কেউ আবেদন দরখাস্ত দিবে যে আপনার কাছে অমুক তারিখে অমুক সময় মিথ্যা সাক্ষ্য দেওয়া হয়েছে, যেহেতু আপনি আপনি বাদী হয়ে মামলা না করলে এই অপরাধের বিরুদ্ধে মামলা আমলে নেওয়া যাবে না। এই বিধান আছে কোথায়? 400, মানে আমলে নেওয়া যাবে না এটা বলছে 195-তে। আর আমি যে দরখাস্তটা দিচ্ছি এটা কত? 473-এ। বুঝতেন? এখন উনি দেখা গেল যে আমার দরখাস্ত যদি না মঞ্জুর করে দেয়, আমার দরখাস্ত কি, মানে আমি যে উনারে দরখাস্ত করলাম যে আপনি মামলা করেন, উনি আমার দরখাস্ত না মঞ্জুর করে দিতে, মানে উনি কোনো মামলা করবে না। তাহলে এই দরখাস্ত যদি না মঞ্জুর করে দেয়, তাহলে এই 476-এ যে সিদ্ধান্তটা দিল, না মঞ্জুর করলো,
এটার বিরুদ্ধে আমি আপিল করব 476 খতে। কত বলেন? তাহলে সিফ স্যারের বিরুদ্ধে নর্মালি আপিল করা যায় কার কাছে? দায়রা কাছে। তাহলে এই এই 476 উনি যে নামঞ্জুর করে দিল, এটার আবেদন করতে, আপিলটা করতে হবে 476 খতে কার কাছে? দায়রা জজের। বুঝছেন? কিন্তু যদি এরকম হতো যে আমি দরখাস্ত করছি, আমার দরখাস্ত উনি না মঞ্জুরও করে নাই, আবার মঞ্জুরও করে নাই, আবার নিজে মামলাও করে নাই, মানে মঞ্জুর মানে তো মামলা করা, উনি মামলাও করে নাই, না মঞ্জুরও করে নাই, তাহলে সেই ক্ষেত্রে আমি যে দরখাস্ত আপিল না, সেই ক্ষেত্রে আমি উনার যে উপরস্থ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপরস্থ আদালত কে? দায়রা আদালত। তো দায়রা আদালতে গিয়ে 476 কতে দরখাস্ত দিব। কততে বলেন? 476 ক, যে বলবো যে অমুক তারিখে চিফ স্যারের কোর্টে অমুক ঘটনা ঘটছে, আমি তার আদালতে 476 ধারা অনুসারে দরখাস্ত দিছি, উনি আমার দরখাস্ত মঞ্জুরও করে নাই, না মঞ্জুরও করে নাই, তাই 476 কতে আপনার আদালতে দরখাস্ত দিলাম। কেন দরখাস্ত দিলাম? কারণ আইনে আছে যে উনি মামলা না করলেও আপনি মামলা করতে পারেন, তাহলে আপনি বাদী হয়ে মামলাটা করেন। বুঝতে পারছেন? দায়রা জজ ধরেন ওই দরখাস্ত কি করে দিছে, 476 ক দরখাস্ত নামঞ্জুর করে দিছে, তাহলে সেই ক্ষেত্রেও আবার আপিল করতে হবে 476 খতে, কোথায় গিয়ে? হাইকোর্টে। বুঝতে পারছেন? তাহলে 476 দরখাস্ত নামঞ্জুর হইলে, মানে 476 দরখাস্ত নামঞ্জুর হইলেও আপিল 476 খতে, আবার 476 কয়েক দরখাস্ত নামঞ্জুর হইলেও আপিল কততে? 476 খতে। কিন্তু যদি 476 দরখাস্ত উনি মঞ্জুরও করে নাই, না মঞ্জুরও করে নাই, একটা ধোঁয়াশার মধ্যে রেখে দিছে, সেই ক্ষেত্রে আমাকে উচ্চ আদালতে যে আবেদনটা করে সেটা হলো কততে? 476 ক। 476 ক। বুঝতেন কিনা? মানে খুব অল্প কথাই বোঝানো আর কি। প্রিলিমিনারিতে আপনাদের আলাদা একটা কাগজ দিয়েছিলাম তো। 195, 476, 476 ক, আর 476 কত? খ। বুঝতেন? এবং যারা প্রিলিমিনারি পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে বলি, এই যে যে আমাদের 195 ধারায় আদালত বলতে বোঝানো হয়েছে দেওয়ানি, রাজস্ব আর ফৌজদারি আদালত। কি কি বলেন? দেওয়ানি, রাজস্ব আর ফৌজদারি আদালত। আপনি যদি রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রারের কাছে গিয়ে মিথ্যা সাক্ষ্য দেন, জাল দলিল দেন, তাহলে কিন্তু এমন বিধান না যে রেজিস্ট্রারকেই মামলা করতে হবে, এক্ষেত্রে অন্য কেউ মামলা করতে পারে। কিন্তু দেওয়ানি আদালত, ফৌজদারি আদালত, রাজস্ব আদালত, এই তিনটা আদালতে যদি মিথ্যা সাক্ষ্য দেয়, জাল দলিল দেয়, তাহলে ওই সকল আদালতকেই বাদী হয়ে মামলাটা করতে হবে, অন্য কেউ মামলা করলে আমলে নেওয়া হবে না। এই জন্য যারা প্রিলিমিনারি পরীক্ষা দিবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ যে 195 ধারায় কয়টা আদালতের কথা বলা হয়েছে? দেওয়ানি, রাজস্ব আর কি? ফৌজদারি। জি, ধন্যবাদ। আর 476, 476 ক, 476 খ না বুঝলেও সমস্যা নাই, এটা হলো আপনাদের জানার জন্য বলা। 196 ধারাটা দেখেন, রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ সমূহ যেমন রাষ্ট্রদ্রোহিতা। আপনাদের গতবারের পরীক্ষায় আসছে যে রাষ্ট্রদ্রোহিতা আসলে কাকে বলে। রাষ্ট্রদ্রোহিতা বুঝেন কারে বলে জানেন? রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্বেষ প্রসূত কোনো কিছু বলা বা লেখা, নাকি সরকারের বিরুদ্ধে? রাষ্ট্রের বিরুদ্ধে না, কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে যদি আপনি বিদ্বেষ প্রসূত বা কিছু বলেন, লেখেন, এটাই হলো রাষ্ট্রদ্রোহিতা। এটাই হলো কি? রাষ্ট্রদ্রোহিতা। তো রাষ্ট্রের তারপরে দেখেন, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইত্যাদি অপরাধের ক্ষেত্রে সরকার বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের নির্দেশে তৈরিকৃত অভিযোগ ব্যতীত অপরাধ আমলে নেওয়া হবে। এসকনের যে চিন্ময় সাহেব, ওনার বিরুদ্ধে কি মামলা করা হয়েছে? রাষ্ট্রদ্রোহিতার মামলা। তো রাষ্ট্রদ্রোহিতার মামলা এটা কি সাধারণ ব্যক্তি করেছে? কে করেছে? সরকার করছে, বা সরকার যারে নির্দেশ দিছে সে করছে। ঠিক আছে, সাধারণ কোনো ব্যক্তি কিন্তু রাষ্ট্রদ্রোহিতার মামলা করলে করতে পারে, কিন্তু আমলে নেওয়া হবে না। জি। 197 ধারা, বিচারক বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে কোনো মামলার ক্ষেত্রে সরকারের অনুমতি ব্যতীত অপরাধ আমলে নেওয়া হবে না। বিচারক বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আপনি যদি ধরেন বিচারক, আপনার কাছে মনে হয় যে বিচারক আপনার পক্ষপাতমূলক ভাবে আপনার বিরুদ্ধে রায় দেয় নাই, বা একটা আদেশ আপনার বিরুদ্ধে দিছে, বা কোনো সরকারি কর্মকর্তা পুলিশের বিরুদ্ধে যে কোনো অভিযোগ আনছেন, বা কারো বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ আনছেন, তার বিরুদ্ধে মামলা করলে এই আপনি মামলা করতেই পারেন, বা আমলে নিবে কার কাছে? শুনে
সরকারি অনুমতি ব্যতীত অপরাধ আমলে নেওয়া হবে না। তবে এখানে কথা আছে, এটা যে মামলাগুলো আপনি করতেছেন এটা তার অফিসিয়াল দায়িত্ব রিলেটেড, কিন্তু একজন বিচারক ধরেন গাঁজা নিয়ে ধরা পড়ছে আমাদের ইডেন কলেজের কাছে 5-7 বছর আগে বা আরো আগে, একজন সহকারী জজ না সিনিয়র সহকারী জজ একটা ইসের ভিতরে আপনার ওই যে মাইক্রোবাসের ভিতরে বিপুল পরিমাণ মাদক দ্রব্য নিয়ে ধরা খাইছে, তাহলে এই ক্ষেত্রে কি সরকারের অনুমতি লাগবে? না, না, সরকারের অনুমতি লাগবে কোনটা নিয়ে? যখন সরকারি কাজে লিপ্ত আছে। সরকারি কাজের রিলেটেড যদি কোনো মামলা হয়, ঠিক আছে, বা একজন ধরেন একজন পুলিশ কর্মকর্তা তিনি তার অফিসিয়াল দায়িত্ব রিলেটেড মামলা করলে তার বিরুদ্ধে আমলে নিতে হলে সরকারের অনুমতি লাগবে, কিন্তু সে বাড়িতে যখন ছুটিতে গেছে বা সে যখন অফিসিয়াল দায়িত্ব পালনরত নাই, এই সময় যদি কোনো অপরাধ করে তাহলে আবার কি লাগবে না? সরকারের অনুমতি লাগবে না। জি, তারপরে দেখেন এছাড়াও এই রিলেটেড মানে অনেক কথা আছে, মানে আর সরকারের কর্মকর্তার বিরুদ্ধে সরকারি অনুমতি লাগবে কি লাগবে না, উচ্চ আদালতের বিভিন্ন নজির আছে যে জায়গা বলছে এখন আর অনুমতির দরকার নাই। তো আমাদের তো আর ওটা বিষয় না, মামলার ক্ষেত্রে হলো তখন উচ্চ আদালতের নজির টজির। বাট আপাতত মনে রাখতে হবে যে বিচারক বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলার ক্ষেত্রে অবশ্যই সরকারি অনুমতি ছাড়া আমলে নেওয়া হবে না। 198 ধারা দেখেন, চুক্তিভঙ্গ, মানহানি, দ্বিগামিতার অপরাধের ক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তির অভিযোগ ছাড়া অপরাধ আমলে নেওয়া হবে না। চুক্তিভঙ্গ তো মানহানি, দ্বিগামিতা, এই 3টা অপরাধের ক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তি হতে হবে, সংক্ষুব্ধ ব্যক্তি ছাড়া অপরাধ আমলে নেওয়া যাবে না। 199 ধারাটা দেখেন, 199 ধারা দণ্ডবিধির 497 এবং 498 ধারায় ব্যভিচার বা বিবাহিত নারীকে ফুসলিয়ে নেওয়া যাওয়ার অপরাধের ক্ষেত্রে উক্ত নারীর স্বামীর বা স্বামীর অনুপস্থিতিতে মহিলার তত্ত্বাবধানকারী অভিযোগ ব্যতীত অপরাধ আমলে নেওয়া যাবে না। রুবেল, ব্যভিচার কাকে বলে? বর্তমানে ফরম কি আছে সেটা? সেটা কি বলেন তো দেখি, ব্যাখ্যা দেন, আইনের ভাষায় ব্যাখ্যা দেন। সেটা হচ্ছে যে মনে করেন স্যার এনুল ইসলাম ভুইয়া স্যার ওমরা একজনের বউর সঙ্গে স্যার ওই বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত, হ্যাঁ, এটা হচ্ছে স্যার ব্যভিচার। অন্য একজনের বউর সাথে না হয়ে যদি মানে যার সাথে উনি সম্পর্কে লিপ্ত আছে সে বিবাহিত না, ধরেন অবিবাহিত, সেক্ষেত্রেও হবে, সেক্ষেত্রে কি ব্যভিচার হবে কিনা? হবে স্যার, সেটাও ব্যভিচারের ক্ষেত্রে অন্তর্ভুক্ত হবে। নূর ইসলাম বিবাহিত বাট নারীটা বিবাহিত না, ব্যভিচার হবে কিনা? হবে স্যার, এটা আরাফাত সাহেব? না, সেটা ব্যভিচারের ক্ষেত্রে অন্তর্ভুক্ত। এই আলম ভাই বলেন হবে কিনা? না, ব্যভিচারের ক্ষেত্রে তো ওই মহিলা বিবাহিত হতে হবে, তার স্বামী থাকতে হবে, আর ওই মহিলার স্ত্রী লোকের যার সাথে সম্পর্ক সে বিবাহিত হোক বা না হোক, পুরুষ ব্যক্তি বিবাহিত হোক বা না হোক সেটা কি অপ্রাসঙ্গিক, কিন্তু যে নারীর সাথে সম্পর্ক করতেছে তার অবশ্যই কি হইতে হবে? বিবাহিত হইতে হবে, আর তার অবশ্যই স্বামী থাকতে হবে। বুঝতে পারছেন? তো এখন আপনারা যদি একজন প্রাপ্তবয়স্ক মহিলা সে যদি একজন পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করে, সে ধরেন মহিলাটা বিবাহিত না, আর পুরুষ বিবাহিত হোক বা না হোক ওই মহিলার প্রাপ্তবয়স্কা, তাহলে সে সম্পর্ক করুক বা না করুক ইচ্ছাকৃত ভাবে করলে এটা তো কোনো অপরাধ না। তার যদি সম্মতি থাকে, প্রাপ্তবয়স্ক যে কোনো নারী বা পুরুষের সম্মতি সহকারে যদি তারা একসাথে মিলিত হয় সেটা কিন্তু কোনো অপরাধ না। বুঝলেন? আচ্ছা আচ্ছা, আর একটা কথা বলি, আপনাদের জেনে রাখা ভালো, সেটা হলো যে প্রতারণার অভিপ্রায়ে ধরেন তারে আশ্বাস দিছে যে তোমার আমি বিয়ে করব, এই কথা তারে বিয়ে করে পরে আর বিয়ে শাদী করে নাই, তো এই মুহূর্তে তো আমরা ধর্ষণের মামলাই করি, কিন্তু আমাদের দণ্ডবিধিতে যে ধর্ষণের যে 5টা উপাদান আছে এই 5টা উপাদানের কোনো ক্ষেত্রে 1 নম্বরে ছিল ইচ্ছার বিরুদ্ধে, 2 নম্বর সম্মতি ছাড়া, 3 নম্বর ভয় দেখাইছে, 4 নম্বরে স্ত্রী লোক জানে যে সে তার মানে স্ত্রী লোক জানে স্বামী কিন্তু পুরুষটা জানে সে তার স্বামী না, আর 5 নম্বরে বলছে 14 বছরের কম বয়স্ক সম্মতি থাক বা না থাক কি ধর্ষণ। এই জায়গা দণ্ডবিধিতে কোনো জায়গায় প্রতারণামূলকের কথা বলে নাই, তাহলে প্রতারণামূলকের কথা বলা আছে নারী শিশু নির্যাতন দমন আইনের 9 ধারায়, ওই জায়গা বলছে যদি প্রতারণামূলক উপায়ে তার সাথে কোনো সম্পর্ক করা হয় সেই ক্ষেত্রেও সেটা কি বলে গণ্য হবে? ধর্ষণ বলে গণ্য হবে। তার মানে দণ্ডবিধির সংজ্ঞা যা যা আছে সেটার সাথে আরো নারী শিশুতে এক্সট্রা যোগ করছে কি? প্রতারণা। কিন্তু আমাদের দণ্ডবিধিতে কিন্তু প্রতারণা কোনো ধর্ষণের কোনো কি বলেন উপাদান না।
যাই হোক, তো এই ছিল আমাদের আমলে নেওয়ার বিশেষ বিধিবিধান। 195 থেকে কত, 199। আমলে নেওয়ার ক্ষেত্রে এই মামলাগুলোর ক্ষেত্রে এই এই ব্যক্তিদেরকেই করতে হবে, না হলে কিন্তু অপরাধ আমলে নেওয়া হবে না। তাহলে 195 হলো সরকারি কর্মকর্তাদেরই বাদী হয়ে মামলা করতে হবে। 193 হলো রাষ্ট্রদ্রোহিতা, সরকারকেই বা সরকারের নির্দেশে যারা দায়ের করতে, এটা লাগবে। 197 যে ক্ষেত্রে আপনি 197তে মামলা করতেছে সাধারণ ব্যক্তি বা কাদের বিরুদ্ধে, বিচারক বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে, 198 চুক্তিভঙ্গ, মানহানি, ইদিকামিতা, আর 199তে কি, ব্যভিচার। 497 আর 498 হলো বিবাহিত নারীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ফুসলিয়ে নিয়ে যাওয়া, এটা হলো 498 ধারা। 198 দিন শাস্তির পর 2 বছর। মাত্র 2 বছর। তাহলে এখন আমরা চলে আসি, বিবাহিতদেরকে নিয়ে যাবে। এই আর কথা বলার দরকার নাই, আপনারা এখন 498তেও দেবেন এ রুবেল। আসেন আমরা খতে আসি। আহ তো দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে নেওয়ার পদ্ধতি, এটার উত্তর আমরা অলরেডি বলেছি। দেখেন, মামলা আমলে নেওয়ার ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে দায়রা কোর্টে পাঠানোর পর 193 এক ধারা অনুযায়ী দায়রা জজ অপরাধ, এটা ভুল আছে একটু লেখেন, বিচারার্থে হবে, বিচারার্থে ও রটা কেটে দেন, অপরাধ বিচারার্থে আমলে নিতে পারে। সুতরাং আদি এখতিয়ার সম্পন্ন আদালত হিসেবে দায়রা আদালত কোনো অপরাধ আমলে নিতে পারে না। আচ্ছা আপনারা বলেন তো, প্রশ্ন করি, যে দেওয়ানি আদালত কোন মামলা আমলে নেয় কত ধারায়? দেওয়ানি মামলা আমলে নেয় কত ধারায়, বা বিচারার্থে গ্রহণ করে কত ধারায়? হুম, পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে দেওয়ানি মামলা আমলে নেয় কত ধারায়, হুম, দেওয়ানি মামলা বলছি, ফৌজদারি না, দেওয়ানি মামলা। রামনান, মনে এবার প্রশ্ন আসছে যে দেওয়ানি মামলা আবার আমলে নেবে কেন? শেরেস্তাদের কাছে দিয়ে আসতে হবে, শেরেস্তাদার টাকা পয়সা বেশি পেয়ে যাবে, টাকা বন্ধ হবে। জি, দেওয়ানি মামলা আমলে নেয় 9 ধারায়। কত ধারায়? 9 ধারায়, সুটস অফ সিভিল নেচার, ওখানে কগনিজেন্সের কথা বলা আছে। দেওয়ানি মামলা আমলে নেয় 9 ধারায়। সো এটা আপনাদের প্রিলির জন্য গুরুত্বপূর্ণ, বা লিখিত উত্তর যদি আসে যে দেওয়ানি মামলা আমলে নেয় কোন বিধান অনুযায়ী, দেওয়ানি মামলা আমলে নেয় হচ্ছে 9 ধারায়। 9 ধারায় বলছে যে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা, যে সম্পত্তির অধিকার অথবা কি পদের অধিকার, এইগুলা হচ্ছে দেওয়ানি প্রকৃতির মামলা। রাইট টু অফিস, রাইট টু প্রপার্টি। ভালো। তারপরে দেখেন যে আদি এখতিয়ার সম্পন্ন আদালত হিসেবে দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে নেওয়া, আদি এখতিয়ার সম্পন্ন আদালত হিসেবে দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে নিতে পারে না। আন্ডারলাইন করবেন, হরিপদ বিশ্বাস বনাম রাষ্ট্র 34 ডিএলআর এডি 142 মামলায় বলা হয়েছে আদি আদালত হিসেবে দায়রা আদালত অপরাধ আমলে নিতে পারে না। বুঝতে পারছেন? তো এখানে 2-4 লাইন আর একটু লিখে দিয়েন যে ম্যাজিস্ট্রেটের নিকট, ম্যাজিস্ট্রেট যখন কোনো অভিযুক্ত ব্যক্তিকে দায়রা আদালতে পাঠায় তখনই দায়রা আদালত অপরাধ আমলে নিতে পারে। ম্যাজিস্ট্রেটের ম্যাজিস্ট্রেট যখন অভিযুক্ত ব্যক্তিকে বিশেষ ক্ষেত্রে যখন দায়রা আদালতে প্রেরণ করে তখনই সেটা দায়রা আদালত কি অপরাধ আমলে নিতে পারে। কত ধারায়? 193 ধারায়। একটু লিখে নিয়েন বা মনে রাখেন। ধন্যবাদ। ট্রেডমার্ক, কপিরাইট, এগুলো তো ক্রিমিনাল না, এগুলো সিভিল নেচারের, সেটা তো দেওয়ানি মামলা। জেলা জজ নেই, সেটা বলতে এগুলো উত্তর কিন্তু জেলা নেই। ওটা জেলা জজের কি আমার সরাসরি, হ্যাঁ বলেন। জেলা জজের আমার সরাসরি নেয়ার একটা এখতিয়ার। সেটা তো জেলা জজ, দেওয়ানি মামলায় দেওয়ানি মূল্যের কিছুই নেই, কি নাই? একবার কিছু কোনো ট্রেডমার্কের মতো কোনো কিছু নেই। ফৌজদারিতে, সেটা বলেন, ফৌজদারিতে না। ফৌজদারিতে যেটা আছে সেটা হলো ওই যে আপনার নারী শিশুর মামলা। নারী শিশুর মামলা ট্রাইব্যুনালে দায়ের করে, কিন্তু সেটা তো ফৌজদারি কার্যবিধির অধীন না, এটা তো নারী শিশুর থানায় মামলা নেয় নাই, তারপরে গেছেন কোথায়? নারী শিশু ট্রাইব্যুনালে। তা উনি ইচ্ছা করলে নিতে পারে, কিন্তু সেটা তো ফৌজদারি কার্যবিধির অধীন না। যদিও বাস্তবিক পক্ষে না হলে মিশ্র বলতে যারা বোঝাই না বানাইছে নাই কি, প্রশ্ন না পারলে বলবেন যে
দায়রা জজ হিসেবে তিনি সরাসরি আমলে নিতে না পারলেও দায়রা জজ তো, যিনি দায়রা জজ তিনি জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করেন। জেলা জজ আবার দেওয়ানি কার্যবিধি অনুসারে ট্রেডমার্ক, কপিরাইট এক জায়গায় তার এক জায়গায় টানিয়ে নিয়ে যাবেন, সমস্যা কি? আচ্ছা, 87, 98 তো আমরা 12 নম্বর প্রশ্নে চলে আসি। দেখেন 12 নং প্রশ্ন, একটি নালিশ দায়ের করা হলে কোন ধারার বিধান অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হয়, সংশ্লিষ্ট ধারাগুলো উল্লেখ করে আলোচনা করুন। আমি যদি এই নাম্বার প্রশ্ন পড়ি, তাহলে চ ছাড়া আর বাকি সবগুলোর উত্তর আমার হয়ে যাবে। মানে একটা নালিশ দায়ের করলে কোন কোন বিধিবিধান অনুসরণ করা হয়। আগে আমরা এই উত্তরেই আসি। আমি আপনাদের একটু ভূমিকা পড়ি, তারপরে ব্যাখ্যা করি। দেখেন, ফৌজদারি কার্যবিধি 1898 এর বিধান মতে দুই ভাবে ফৌজদারি মামলা দায়ের করা যায়, যথা 154 এবং 55 ধারার বিধান মতে কোথায় মামলা দায়ের করবে? থানায়। আর 200 ধারা মতে কোথায়? আদালতে। আচ্ছা, ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি দরখাস্ত দাখিল করলে আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধি 1898 এর 200 ধারা মতে ফরিয়াদির শপথ পূর্বক পরীক্ষা করে আবেদনের উল্টো পৃষ্ঠায় তার জবানবন্দি রেকর্ড করে এবং প্রসেস ইস্যুর মাধ্যমে যে মামলার উদ্ভব হয় তাকে কমপ্লেইন্ট রেজিস্টার্ড কেস বা সিআর মামলা বা কি মামলা বলে? নালিশি মামলা বলে। আমরা এর আগে থানায় মামলা কিভাবে করে এই সম্পর্কে বিস্তারিত পড়ছি। এজাহার বা এজাহার করলে তদন্ত কিভাবে করে, পুলিশ রিপোর্ট কিভাবে জমা দেয়, এই সম্পর্কে বিস্তারিত পড়লাম। এখন আমরা জানি যে নালিশি মামলা কিভাবে দায়ের করা হয়। তো নালিশি মামলা দায়ের করা হয় ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 200 ধারায়। 200 ধারায় বলা হয়েছে যে ম্যাজিস্ট্রেট জবানবন্দি নেয়, শপথ বাক্য পাঠ করায় নালিশকারীর। 200 ধারায় ফৌজদারি কার্যবিধি 1898 এর 4-1 জ ধারা মতে নালিশি দরখাস্ত বলতে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে ম্যাজিস্ট্রেটের নিকট কোনো ব্যক্তি কর্তৃক কোনো অপরাধ সংগঠনের লিখিত বা মৌখিক অভিযোগ করাকে বোঝায়। যদিও আমাদের ফৌজদারি কার্যবিধিতে লিখিত বা মৌখিক দুইভাবেই দায়ের করা যায়, বাট বর্তমানে প্র্যাকটিসে শুধু দায়ের করা যায় কিভাবে বলেন? লিখিত ভাবে। মৌখিক ভাবে আর এখন আর মানে বিধান আছে, বাতিল করা হয় নাই, বাট আমাদের এখানে আর প্র্যাকটিস করা হয় না। যে নালিশ গ্রহণ করতে পারে, দেখেন এটা একটু আন্ডারলাইন করেন, যে নালিশ গ্রহণ করতে পারে। কে নালিশ গ্রহণ করতে পারে এটা আমরা অলরেডি জানি। ওই যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত কে? অন্য কোনো ম্যাজিস্ট্রেট। এই যে দেখেন, 190 ধারা অনুসারে কোন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা বিশেষ ভাবে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট কোনো অপরাধ আমলে নিতে পারেন। অর্থাৎ 190 ধারায় উল্লেখিত অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়েরের মাধ্যমে একটি ফৌজদারি মামলা দায়ের করা যায়। রুবেল বলেন তো যে নির্বাহী ম্যাজিস্ট্রেট কি অপরাধ আমলে নিতে পারে কিনা? আজকেই পড়ছি আমরা, আজকেই পড়ছি, পারে কিনা? একশো নব্বই 4 ধারায় সরকার যদি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে কি দেয়, ক্ষমতা দেয়, তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে। এখন আমরা চলে আসি যে নালিশ দায়ের করা হলে যে ধারার বিধান অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হয় নালিশি মামলায় ম্যাজিস্ট্রেটের পদক্ষেপ সমূহ। প্রথম যেটা, সেটা হলো 200 ধারা, ফরিয়াদির জবানবন্দি গ্রহণ। ফৌজদারি কার্যবিধি 1898 এর 200 ধারা মতে কোনো ক্ষতিগ্রস্ত সংক্ষুব্ধ ব্যক্তি বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি দরখাস্ত দাখিল করলে আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট ফরিয়াদির শপথ গ্রহণ পূর্বক পরীক্ষা করে জবানবন্দির সারাংশ লিপিবদ্ধ করবেন এবং ফরিয়াদি এবং ম্যাজিস্ট্রেট নিজে তাতে স্বাক্ষর করবেন। যখন শুধু কমপ্লেইন দায়ের করা হয়, এখনো আদালতে আপনি মানে উনি জবানবন্দি নেয় নাই, শুধু কমপ্লেইন দিলে আহ স্বাক্ষর করে শুধু ফরিয়াদি। আর যখন জবানবন্দি নেওয়া হয়ে যায় তখন স্বাক্ষর করবে ফরিয়াদি প্লাস কে? ম্যাজিস্ট্রেট।
ফৌজদারি কার্যবিধি 1898 200 ধারা মতে ফরিয়াদি ওই সময়ে আরো সাক্ষী উপস্থিত করলে ম্যাজিস্ট্রেট উপযুক্ত মনে করলে উক্ত সাক্ষীদের হলফপূর্বক জবানবন্দি লিপিবদ্ধ করতে পারেন। মানে যে মামলা করছে তার জবানবন্দি ছাড়াও ম্যাজিস্ট্রেট যদি ইচ্ছা করে আরো সাক্ষীদেরও জবানবন্দি নিতে পারে। তবে সাক্ষীদের জবানবন্দি নেওয়া বাধ্যতামূলক না। বাধ্যতামূলক কোনটা? ফরিয়াদির জবানবন্দি নেওয়া বাধ্যতামূলক। 200 ধারা অনুসারে আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট ফরিয়াদির জবানবন্দি গ্রহণ করতে কি বলেন? বাধ্য। এখন আলাদা করে প্রশ্ন আসে যে কোন কোন ক্ষেত্রে জবানবন্দি গ্রহণ করার প্রয়োজন নাই বা কোন কোন ক্ষেত্রে জবানবন্দি গ্রহণ করতে বাধ্য না। দেখেন, ফৌজদারি কার্যবিধির 200 ধারা অনুসারে নিম্নলিখিত ক্ষেত্রে নালিশকারীর জবানবন্দি গ্রহণের প্রয়োজন নেই। এক, যে ক্ষেত্রে আন্ডারলাইন করবেন লিখিত আকারে নালিশ করা হয়। নালিশটা করতে কিভাবে? লিখিত আকারে। সেই ক্ষেত্রে 192 ধারার অধীন মামলা স্থানান্তর করার পূর্বে নালিশকারী বা উপস্থিত সাক্ষীর জবানবন্দি গ্রহণ বা পরীক্ষা করার প্রয়োজন নাই। 192 ধারায় আসলে কি আছে? 192 ধারায় আছে যে যখন আপনি কোনো মামলাটা দায়ের করছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে, কার কাছে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে, তখন তিনি ওই মামলাটা আমলে নিয়ে ওই মামলাটা স্থানান্তর করতে পারে কার কাছে? ওই অধীনস্থ ম্যাজিস্ট্রেটের অধীনস্থ ম্যাজিস্ট্রেটের কাছে। কিসের জন্য? বিচার বা অনুসন্ধানের জন্য। বিচার বা এখন উনি যদি জবানবন্দি ছাড়া আমলে নেয় তাহলে যার কাছে স্থানান্তর করলো সে জবানবন্দি নিবে। আর উনি যদি জবানবন্দি নিয়ে আমলে নিয়ে তারপরে পাঠায়, যার কাছে পাঠাইছে তার আর জবানবন্দি গ্রহণ করার দরকার। মানে জবানবন্দি একবার গ্রহণ করবে, হয় চিফ স্যার করবে নাহলে যার কাছে পাঠাইছে সে করবে। বুঝতে পারছেন? এবং 192 ধারায় মামলা যাচ্ছে সিজিএম বা সিএমএম থেকে তার যে অধীনস্থ ম্যাজিস্ট্রেট আছে তার কাছে কিসের জন্য? অনুসন্ধান অথবা বিচারের জন্য। জি। তারপরে দেখেন, যে কোনো মামলায় যে ক্ষেত্রে এই যে দেখেন আদালত লিখিত আকারে নালিশ দায়ের করে। অনেক সময় কিছু কিছু মামলা আছে যে মামলা দায়ের করতে হয় স্বয়ং আদালতকে। ওই যে মিথ্যা সাক্ষ্য দিলে, জাল দলিল দিলে, তাহলে এই আদালত অবমাননা করলে এই মামলাগুলো দায়ের করবে কে? স্বয়ং আদালত। তাহলে আদালত যদি বাদী হয়ে মামলা করে তাহলে ওই জায়গার জবানবন্দি নেওয়ার দরকার নাই। সরকারি কর্মকর্তা তার অফিসিয়াল দায়িত্ব পালনকালে, এই যে দেখেন অফিসিয়াল দায়িত্ব পালন করে লিখিত আকারে নালিশি দরখাস্ত দায়ের করে, সেই ক্ষেত্রেও নালিশকারী বা উপস্থিত সাক্ষীর জবানবন্দি গ্রহণের প্রয়োজন নাই। সরকারি কর্মকর্তা কি হবে? সরকারি কর্মকর্তা ধরেন ওই যে পুলিশ সমন দিছিল 160 ধারায়, তারপরও সে আসে নাই। এখন পুলিশ তার বিরুদ্ধে 172 ধারায়, দণ্ডবিধি 172 ধারায় অভিযোগ এনে নালিশি দরখাস্ত যদি দায়ের করে তাহলে পুলিশের জবানবন্দি গ্রহণের দরকার নাই। বা 144 জারি করছিল, ভঙ্গ করছে, তাহলে ওই ম্যাজিস্ট্রেট যদি বাদী হয়ে মামলা করে ম্যাজিস্ট্রেটের জবানবন্দি গ্রহণের দরকার নাই। তারপর ওটা দেখেন, যখন 192 ধারার অধীন একটি মামলা হস্তান্তর করা হয়েছে এবং যে ম্যাজিস্ট্রেট হস্তান্তর করেছে তিনি ইতিমধ্যেই নালিশকারী এবং উপস্থিত সাক্ষীর জবানবন্দি গ্রহণ করলে, মানে সে যদি চিফ স্যার যদি জবানবন্দি গ্রহণ করেই পাঠায়, জবানবন্দি গ্রহণ করে পাঠাইছে, তাহলে যার কাছে পাঠাইছে তার আর জবানবন্দি গ্রহণের দরকার নাই। যে ম্যাজিস্ট্রেটের নিকট মামলাটি প্রেরণ করা হলো তিনি পুনঃ জবানবন্দি নিতে বাধ্য থাকবে না। তো এখানে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন আসে যে কাদের ক্ষেত্রে জবানবন্দি গ্রহণ করার প্রয়োজন নাই বা জবানবন্দি গ্রহণ করা বাধ্যতামূলক নয়। তো এখন 200 ধারায় জবানবন্দি তো উনি গ্রহণ করলো, করার পরে ওনার হাতে অনেকগুলো অপশন আছে, উনি অনেক কিছু করতে পারে, তবে কোনোটা করতেই বাধ্য না। ওনার কাছে যেটা মানে যৌক্তিক মনে হয় সেটা উনি করতে পারে। 201-এ নালিশ ফেরত দিতে পারে, 202-এ তদন্ত অনুসন্ধানের দিতে পারে, 203-এ খারিজ করতে পারে, বা 204-এ সমন বা ওয়ারেন্ট দিতে পারে। সমন বা ওয়ারেন্ট দেওয়া মানেই হলো আমলে নেওয়া পদক্ষেপ 190-তে। 190-তে। সো দেখেন, ম্যাজিস্ট্রেট এখতিয়ার বহির্ভূত হলে, প্রথমে আমরা দেখি 201 ধারা, ম্যাজিস্ট্রেটের এখতিয়ার বহির্ভূত হলে ফৌজদারি কার্যবিধি 1898-এর 201 ধারা মতে যে ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়ের করা হয়েছে সেই ম্যাজিস্ট্রেটের যদি উক্ত মামলা আমলে নেওয়ার এখতিয়ার না থাকে তবে লিখিত নালিশে যথাযথ মন্তব্য লিখে উপযুক্ত আদালতে পেশ করার নির্দেশ দিয়ে নালিশ ফেরত দিবে। এছাড়া লিখিত আকারে নালিশ দায়ের করলে, যদি লিখিত আকারে নালিশ দায়ের না করা হয়, না করলে আর কি, অর্থাৎ মৌখিকভাবে নালিশ দায়ের করা হয়, তাহলে ম্যাজিস্ট্রেট নালিশকারীকে উপযুক্ত আদালতে প্রেরণ, একটু বুঝেন,
বলছে যদি আপনি একটা মামলা দায়ের করার কথা গোপালগঞ্জ আমলি আদালতে, দায়ের করছেন কোটালীপাড়া আমলি আদালতে, তাহলে কোটালীপাড়া আমলি আদালত যদি আপনি লিখিত নালিশ দেন, তাহলে আপনার কমপ্লেইনটা উনি গোপালগঞ্জ আমলি আদালতে ফেরত পাঠাবে। আর যদি আপনি মৌখিক ভাবে দেন, তাহলে ওই লোকটারে পাঠাবে কোথায়? ওই যে ওই আদালতে পাঠাই দিবে। এটাই বলছে কত ধারায়? 201 ধারায়। রুবেল বলেন, আরজি ফেরত কত আদেশের কত বিধিতে আছে? আরাফাত সাহেব সঠিক বলছে উনি। হ্যাঁ, 7 আদেশের 11 বিধি বলছে। আর আরজি ফেরত 7 আদেশের 11। আলম ভাই, 7 আদেশের 10 বিধিতে কি খারিজ না ফেরত? 7 আদেশের 10 বিধিতে আছে আরজি ফেরত, আর 11 বিধিতে আছে আরজি খারিজ। 7 আদেশের 10 বিধি, বুঝতে পারছেন? আচ্ছা, মানে যে কাজটা ম্যাজিস্ট্রেট ফৌজদারি মামলায় করতেছে 201 ধারায়, সেই কাজটা দেওয়ানি আদালত করতেছে কত ধারায়? 7 আদেশের। তারপরে আসেন তদন্ত বা অনুসন্ধান। উনি 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে উনি নালিশ ফেরত দেন নাই, মানে যথাযথ একটি সম্পন্ন আদালতেই নালিশটা দায়ের করা হয়েছে। এখন কি করতে পারে? ফৌজদারি কার্যবিধি 1898 202 ধারা মতে ফরিয়াদির রেকর্ডকৃত জবানবন্দির সাথে নালিশি দরখাস্তের বিষয়বস্তুর মিল পাওয়া গেলেও ম্যাজিস্ট্রেট ঘটনার সত্যতা সম্পর্কে সন্দেহ করলে নিজে ঘটনা সম্পর্কে অনুসন্ধান করবেন। তিনি নিজে ঘটনা সম্পর্কে কি করতে পারেন? অনুসন্ধান করবেন। বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট না হলে তার অধীনে অন্য কোনো ম্যাজিস্ট্রেট বা কোনো পুলিশ অফিসার বা তিনি যাকে উপযুক্ত মনে করেন এরূপ অন্য কোনো ব্যক্তিকে তদন্ত বা অনুসন্ধানের আদেশ দিতে পারে। মানে অনুসন্ধান তো সবসময় নিজে করে অথবা তার অধীনস্থ কোনো ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেয়। তো তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট অনুসন্ধানের নির্দেশ দিতে পারে না। কেন পারে না? কারণ ওনার নিচে তো আর কেউ নাই। বুঝতেন? তো প্রিলিমিনারি একটা ভালো প্রশ্ন, যে অনুসন্ধান, কে অনুসন্ধানের নির্দেশ দিতে পারে না? কে? তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এছাড়া উনি অনুসন্ধানের নির্দেশ না দিয়ে কোনো পুলিশ অফিসার বা অন্য কোনো ব্যক্তিকেও তদন্তের নির্দেশ দিতে পারে। 202 ধারায় তদন্ত বা অনুসন্ধান সম্পন্ন হওয়ার পরে তদন্ত বা অনুসন্ধান রিপোর্ট দাখিল করা হলে ম্যাজিস্ট্রেট যদি ঘটনার সত্যতা না পান, ম্যাজিস্ট্রেট ধরেন ঘটনার সত্যতা পাই নাই, তাহলে অভিযুক্তকে 202(খ) ধারায় অভিযুক্তকে অব্যাহতি দিতে পারেন। মানে যিনি অভিযুক্ত, যার বিরুদ্ধে মামলাটা করছে, তার অব্যাহতি দেবে কত ধারায়? 202(খ) ধারায়। অথবা মামলায় অগ্রসর হওয়ার মতো কোনো কারণ না থাকলে 203 ধারায় মামলা খারিজ করতে পারে। ধরেন বিষয়টা অনেকটা এরকম যে যৌতুকের মামলায় 3 জনরে দিছে, স্বামীরে দিছে, পিতামাতারে দিছে। তদন্ত প্রতিবেদন যদি আসে, দেখলো যে স্বামী আসলেই যৌতুক চাইছে, তাহলে স্বামীর বিরুদ্ধে আমলে নিবে আর শ্বশুর শাশুড়িরে অব্যাহতি দিতে পারে 202 কত? 2 খ। 202(2) খ। আর যদি মনে করে যে না, ঘটনার কোনো সত্যতাই নাই, তাহলে মামলাই খারিজ করে দিবে কত? 203 ধারায়। আর অগ্রসর হওয়ার কারণ থাকলে 190 ধারায় অপরাধ আমলে নিয়ে সমন হবে। সমন হয়ে গেছে, সমন অথবা ওয়ারেন্ট ইস্যু করতে পারে। তার মানে 190 ধারার সাথে সম্পর্ক আছে কার? অগ্রসরের কারণ থেকে 190 ধারায় অপরাধ আমলে নিয়ে একটু উপরে লেখেন 204 ধারায় সমন অথবা ওয়ারেন্ট ইস্যু করতে পারে। 204 ধারায় সমন অথবা ওয়ারেন্ট ইস্যু করতে পারে। তারপরে আসেন নালিশ নালিশ খারিজ। ফৌজদারি কার্যবিধির 203 ধারা মতে আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট কোনো অভিযোগ সরাসরি খারিজ করতে পারে। মানে উনি অভিযোগ দায়ের করতে 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে ওনার কাছে মনে হয়েছে এরকম কোনো ঘটনার অস্তিত্ব নাই, তাহলে সরাসরি খারিজ করবে কততে? 203 ধারায়। বা 202 ধারায় তদন্ত বা অনুসন্ধান রিপোর্টের ভিত্তিতে। মানে উনি প্রথমে খারিজ করেন নাই, তদন্ত বা অনুসন্ধানের আদেশ দিছিল, তদন্ত বা অনুসন্ধান রিপোর্ট যখন আসছে তখন মনে হয়েছে এরকম কোনো ঘটনার অস্তিত্ব নাই, তাহলে খারিজ করতে পারে। মানে উনি সরাসরি যখন মামলা করছে তখনও খারিজ করতে পারে, অথবা কি যখন অনুসন্ধান বা তদন্ত প্রতিবেদন আসছে তখনও খারিজ করতে পারে 203 ধারায়। এছাড়াও আর একটা খারিজ আছে, সেটা দেখেন 204(3) ধারায় ফরিয়াদি প্রসেস ফি না দিলে ম্যাজিস্ট্রেট নালিশটি খারিজ করতে পারেন। হোয়াট ইজ প্রসেস ফি? সমন অথবা ওয়ারেন্ট জারির জন্য একটা ফি দিতে হয়, সেই প্রসেস ফি যদি না দেয় তাহলেও কি করতে পারে?
204-3 ধারায় বলা হয়েছে প্রসেস ফি অর্থাৎ সমন অথবা পরোয়ানার জন্য ফি পরিশোধ না হওয়া পর্যন্ত ম্যাজিস্ট্রেট সমন বা পরোয়ানা প্রদান করবে না, এবং যদি এইরূপ ফি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে পরিশোধ না করা হয় তাহলে ম্যাজিস্ট্রেট অভিযোগটি খারিজ করে দিতে পারে। তো মামলা খারিজের বিরুদ্ধে যদি প্রতিকার আসে, যে মামলা খারিজের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের কি প্রতিকার আছে? প্রতিকার দুইটা। মানে একই বিষয়ের উপর ভিত্তি করে নতুন মামলা করতে পারে অথবা ওটার বিরুদ্ধে রিভিশন করতে পারে। মামলা খারিজের বিরুদ্ধে প্রতিকার 204-3 ধারায় নালিশ খারিজ হলে হাইকোর্ট বিভাগ বা দায়রা জজ রিভিশন ক্ষমতা প্রয়োগে 436 ধারায় উক্ত নালিশ বিষয়ে অধিকতর অনুসন্ধানের নির্দেশ দিতে পারে। এটা দিতে পারে, অধিকতর অনুসন্ধানের নির্দেশ দিতে পারে। সহজ কথা আপনি এইভাবে লিখতে পারেন যে মামলা খারিজ দিলে প্রতিকার হচ্ছে সংক্ষুব্ধ পক্ষ পক্ষ রিভিশন করবে, উচ্চ আদালতে রিভিশন করবে। তো সেই ক্ষেত্রে রিভিশন আদালত কি দিতে পারে? অধিকতর অনুসন্ধান নির্দেশ দিবে। অধিকতর অনুসন্ধানের নির্দেশ দিতে পারে। কত ধারায়? 36 ধারা। 436 ধারায়, 436 ধারায়। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে দেখেন, যেহেতু ফৌজদারি কার্যবিধি 204-3 ধারায় নালিশ খারিজ অভিযুক্ত ব্যক্তির অব্যাহতি বা খালাস বলে গণ্য হয় না, সেহেতু একই ঘটনার উপর ভিত্তি করে নতুন করে নালিশ মামলা দায়ের করা যাবে। আবার একই ঘটনার উপর ভিত্তি করে কি নতুন মামলা দায়ের করা যাবে। আচ্ছা, তারপরে দেখেন আমরা চলে আসি যে ইস্যু অফ প্রসেস বা সমন বা ওয়ারেন্ট। তো 200 উনি যদি নালিশ খারিজ না করে, উনি ফেরতও দেয় নাই, 201-এ ফেরতও দেয় নাই, বা তদন্ত অনুসন্ধান রিপোর্ট আসছে, এখনো তো হয় খারিজ করবে, না হলে কি নেবে? আমলে নিবে। তো আমলে নিবে 190 ধারায় আমলে নেওয়া মানেই সম্পর্ক আছে কার সাথে? 204 ধারায়। ফৌজদারি কার্যবিধি 204-1 ধারা মতে ম্যাজিস্ট্রেট যদি মনে করেন নালিশি অপরাধ আমলে নেওয়ার যথেষ্ট কারণ আছে, সেক্ষেত্রে তিনি দ্বিতীয় তফসিলের 4র্থ কলাম অনুসারে, কোন জায়গার দ্বিতীয় তফসিল? ফৌজদারি কার্যবিধির 2য় তফসিলের 4র্থ কলাম অনুসারে যে সকল অপরাধের ক্ষেত্রে প্রথম পর্যায়ে সমন দেওয়া যায় সে সকল ক্ষেত্রে আসামি হাজির হওয়ার জন্য সমন ইস্যু করবেন। আর যে ক্ষেত্রে প্রথম পর্যায়ে গ্রেফতারি পরোয়ানা দেওয়া কি ছিল উচিত, সেই ক্ষেত্রে তিনি গ্রেফতারি পরোয়ানা বা সমন ইস্যু করবেন এবং 190-1 ক ধারায় অপরাধটি কি নেবেন? আমলে নেবেন। তো 190-1 কর সাথে সম্পর্ক আছে কার? 204-এর। এছাড়া দেখেন এই আর কি ম্যাজিস্ট্রেট এগুলাই করতে পারে। তো এটা ছাড়া আরো একটা করতে পারে, সেটা এখানে লিখি নাই। সেটা হলো যে পরে আসতেছে, সেটা একটু পরে আসতেছে। সেটা হলো যে উনি ইচ্ছা করলে 156-3 ধারায় ওই যদি যে ক্ষেত্রে কোনো অপরাধটা গুরুতর প্রকৃতির, ম্যাজিস্ট্রেট সেটা আমলে না নিয়ে তদন্ত না করে তিনি সেটা সরাসরি এফআইআর হিসেবে রেকর্ড এর নির্দেশ দিতে পারে 156-3 ধারায়। তো এখানে আমরা একটু দেখি যে অভিযুক্ত ব্যক্তির ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি, মানে যিনি আসামি তিনি তো তারিখে তারিখে ওনাকে ওনার হাজিরা দিতে হয়। দেখেন, ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি দিতে পারে ফৌজদারি কার্যবিধি 205 ধারায়। 205 ধারায় বিধান আছে, যখন একজন ম্যাজিস্ট্রেট সমন ইস্যু করে তিনি কারণ মনে করলে অভিযুক্তকে ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি দিতে পারে এবং তার উকিলের মাধ্যমে হাজির হতে কি দিতে পারে? অনুমতি দিতে পারে। মানে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিলে ওনার হাজিরাটা দিবে কে? তার আইনজীবী সাহেব। কিন্তু তদন্ত বা বিচারকারী ম্যাজিস্ট্রেট তার বিচারিক ক্ষমতায় মামলার যে কোনো পর্যায়ে আসামিকে ব্যক্তিগতভাবে হাজির হবার নির্দেশ দিতে পারবেন এবং প্রয়োজন বোধে ইতিপূর্বে বর্ণিত পদ্ধতি থেকে তাকে হাজির হতে বাধ্য করতে পারবেন। তো এখানে একটা জিনিস মনে রাখা ভালো, এই লাইনটা একটু দেখেন। মানে ওই 205 ধারায় বিধান আছে যে, এটা একটু দেখেন, এই যে উপরে 205 ধারায় বিধান আছে যে যখন একজন ম্যাজিস্ট্রেট বল দিবেন সমন ইস্যু করে, এটা প্রিলির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। মানে বলতে পারে যে আসামির ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয় কোন ধরনের মামলায়? সমন মামলায়, মানে যে মামলায় আগে কি ইস্যু করছিল, বাট বাস্তবে সমন ইস্যু করুক, ওয়ারেন্ট ইস্যু করুক, জিআর মামলা হোক, সবকিছুতেই ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয় কত ধারায়? 205 ধারায়। কিন্তু পরীক্ষায় আসলে কিন্তু উত্তর করতে হবে কি? যে মামলায় সমন ইস্যু করে। বুঝতে পারছেন?
চাকরিতে সমন্বয়ের যেটাই হোক হোক, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে কি ইস্যু করে? সমান ইস্যু করে। আপনি লিখিত পরীক্ষায় জায়গায় সমান অনেক ভুল লিখলে সমস্যা নাই, মানে এত লিখিত পরীক্ষার ক্ষেত্রে এত কিছু বিবেচনায় নিয়ে ওভারঅল বিবেচনা করে, কিন্তু এমসিকিউতে সমান ইস্যু। জি। বিচারিক নজির দেখেন, নজির সাহেব আছেন এখানে। ফৌজদারি কার্যবিধিতে কোনো নির্দিষ্ট বিধানের অনুপস্থিতিতে আদালত তার অন্তর্নিহিত ক্ষমতা বলে বিচার সমাপ্ত করার জন্য প্রয়োজনীয় আদেশ জারি করতে পারে। ওয়ারেন্টের মামলায় আসামিকে ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই দেওয়ার ব্যাপারে আদেশ প্রদানের অন্তর্নিহিত ক্ষমতা আদালতের আছে। এই যে এই 14 ডিএলআর 355 মামলায় বলছে যে আপনার 205-এর আদেশটা ওয়ারেন্টের মাধ্যমে যে মামলা সূচনা হয়েছে সেই মামলায়ও দিতে পারে। এরপরে আমরা দেখি যে বিচারের জন্য প্রেরণ। বিচারের জন্য প্রেরণ, বিচারের জন্য প্রেরণ এটা খুব সোজা। সেটা হলো যে ম্যাজিস্ট্রেটের ওনার যখন আমলি আদালতের কর্মকাণ্ড শেষ, আমলি আদালতের কর্মকাণ্ড শেষ হয়, সিআর মামলায় যখন সকল আসামি হাজির হয়ে যায়, আর জিআর মামলায় যখন আমলে নেয়, পুলিশ রিপোর্ট কি নেয়, আমলে নেয়, যাই হোক, তো তিনি উনার কর্মকাণ্ড শেষে উনি দেখবেন যে ফৌজদারি কার্যবিধির 2য় তফসিলের 8ম কলাম অনুসারে এটা কোন আদালত কর্তৃক বিচারযোগ্য। তিনি যদি ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক বিচারযোগ্য হয় তাহলে চিফ স্যারের কাছে পাঠাবেন 205 গতে, মামলা স্থানান্তর করে দিবেন। আর দায়রা আদালত কর্তৃক হলে দায়রা জজের কাছে পাঠাবেন 205 গতে, 205 গতে। এই যে দেখেন, পুলিশ রিপোর্টের ভিত্তিতে বা অন্য কোনো ভাবে দায়েরকৃত মামলায় অভিযুক্ত ব্যক্তি ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থিত হলে বা তাকে উপস্থিত করা হলে তার নিকট যদি প্রতীয়মান হয় যে অপরাধটি দায়রা আদালতে বিচার্য, তাহলে তিনি ফৌজদারি কার্যবিধি 205 গ ধারার অধীনে দায়রা আদালতে প্রেরণ করবেন। অথবা অপরাধটি যদি ম্যাজিস্ট্রেট আদালতে বিচার্য হলে তিনি ফৌজদারি কার্যবিধির 205 গ গ ধারার অধীনে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারের জন্য প্রেরণ করবেন। তাহলে দায়রা জজের কাছে পাঠাচ্ছে 205 কততে, গতে, আর সিএমএম বা সিজিএম এর কাছে পাঠাচ্ছে 205 গ গ। জি। আর ইংরেজিতে বললে সি আর সিসি। তো এছাড়া কার্যক্রম স্থগিত, এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের 205 যে কার্যক্রম স্থগিত যেটা, সেটা মানে প্রবলেমেটিক প্রশ্ন আকারে আসতে পারে যে একই বিষয় নিয়ে যদি 2টা মামলা হয়, একই বিষয় নিয়ে একটা মামলা হয়েছে থানায়, একটা মামলা হয়েছে ম্যাজিস্ট্রেটের কাছে, মানে একটা জিআর ফর্মে আর একটা হচ্ছে সিআর ফর্মে। তো সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট যখনই জানবেন, মানে সিআর মামলাটার যে ম্যাজিস্ট্রেট তিনি যখনই জানবেন একই বিষয় নিয়ে একটা পুলিশি তদন্ত চলমান আছে, তখন সিআর মামলাটা যে কোনো স্টেজে থাকতে পারে, এটা বিচারিক পর্যায়েও থাকতে পারে, এটা অনুসন্ধান পর্যায়েও থাকতে পারে, বাট জিআর মামলাটা থাকতে হবে তদন্ত পর্যায়ে। জিআর মামলাটা কোন পর্যায়ে? তদন্ত পর্যায়ে। তখন তিনি ম্যাজিস্ট্রেট যখনই জানবেন যে একই বিষয় নিয়ে একটা পুলিশি তদন্ত চলমান আছে, ম্যাজিস্ট্রেট তার সিআর মামলার সকল কর্মকাণ্ড স্থগিত করবেন। স্থগিত কইরা উনি ওই যে জিআর মামলার যে পুলিশ রিপোর্ট, তদন্তকারী কর্মকর্তারা বলবে যে তাড়াতাড়ি আপনি তদন্ত করে পুলিশ রিপোর্ট জমা দেন। জমা দেওয়ার পরে ম্যাজিস্ট্রেট সাহেব দেখবেন যে পুলিশ রিপোর্টে চার্জশিটে যাদের নাম এসেছে সেই আসামিদের সাথে উনার সিআর মামলার আসামিদের মিল আছে কিনা। এখন আবার অনেকে জিজ্ঞেস করবেন, স্যার 10 জনের মধ্যে 5 জনের মিল আছে, 5 জনের নাই, বা 3 জনের মিল আছে, 7 জনের নাই, যাই থাকুক না কেন, যদি কি থাকে, মিল থাকে, তাহলে ম্যাজিস্ট্রেট এই 2টা মামলা একসাথে বিচার করতে পারে। মানে 2টা মামলা একই সাথে বিচার করবে, ধরে নেওয়া হবে 2টা মামলাই দায়ের হয়েছে কিসের ভিত্তিতে? পুলিশ রিপোর্টের ভিত্তিতে, যদি মিল থাকে। আর যদি আসামিদের মিল না থাকে তাহলে ওই মামলার গতিতে, এই মামলা কি, এই মামলার গতিতে। তবে একটা জিনিস মনে রাখেন, 205 ঘ কোনোটাই করতে কিন্তু ম্যাজিস্ট্রেট বাধ্য না। মানে ওই উনি 2টা একসাথে বিচার করবে এটাও বাধ্য না, আবার কি আলাদা আলাদা দিতে এটাও বাধ্য না, ওনার মন যাচাই তাই করতে পারে। তবে এই জায়গার শর্ত হলো জিআর মামলাটা থাকবে কোন পর্যায়ে? তদন্ত পর্যায়ে। আর সিআর মামলাটা কি? তদন্ত অথবা অনুসন্ধান যে কোনো পর্যায়ে থাকতে পারে। এই যে দেখেন, ফৌজদারি কার্যবিধির 205 ঘ, আর যদি যারা ইংরেজিতে বলবেন 205 কি, ডি, এবং এখানে কোনো ব্রাকেট থাকবে না। 205 ডি ধারা মতে কোন নালিশি মামলার অনুসন্ধান বা বিচার চলাকালে ম্যাজিস্ট্রেট যদি জানতে পারেন যে সংশ্লিষ্ট অপরাধ সম্পর্কে পুলিশি তদন্ত চলছে, তাহলে তিনি নালিশি মামলার কার্যক্রম আন্ডারলাইন করে স্থগিত রাখবেন এবং তদন্তকারী পুলিশ কর্মকর্তার কি রিপোর্ট তলব করবেন। তারপরে দেখেন, পুলিশ রিপোর্ট আসার পরে ম্যাজিস্ট্রেট পুলিশ রিপোর্ট পর্যালোচনা করে যদি দেখেন যে পুলিশ রিপোর্টে উল্লেখিত অভিযুক্তদের সাথে নালিশি মামলায় উল্লেখিত অভিযুক্তদের মিল বা সাদৃশ্য রয়েছে, মানে পুলিশ রিপোর্টে যাদের নাম আছে তাদের সাথে নালিশি মামলার আসামিদের
মিল আছে। সাদৃশ্য আছে বা মিল আছে, তাহলে ম্যাজিস্ট্রেট উভয় মামলা একত্রে পরিচালনা করবেন, যেন ধরে নেওয়া হবে যে উভয় মামলা পুলিশ রিপোর্টের ভিত্তিতে দায়ের করা হয়েছে। অপরদিকে পুলিশ রিপোর্টের উল্লেখিত অভিযুক্তদের সাথে যদি নালিশি মামলায় উল্লেখিত অভিযুক্তদের সাদৃশ্য বা মিল না থাকে, সেক্ষেত্রে উভয় মামলা তাদের নিজস্ব গতিতে চলবে। এখন আপনি 205D লিখে আপনার সাবসেকশন উল্লেখ করার দরকার নাই, জাস্ট আপনি স্টার্ট দিয়ে দিয়ে লিখে যাবেন, সবকিছুই আছে কততে, 205D-তে। আর আপনি যদি সাবসেকশন পারেন তো ভালোর তো কোনো শেষ নাই। তবে সাবসেকশন লিখতে গিয়ে যদি উল্টো পাল্টা লেখেন, যে সাবসেকশন 1-এ যেটা আছে সেটা 2-তে লেখছেন, 3-তে যেটা আছে সেটা আবার 2-তে লেখছেন, তো ওই উল্টো পাল্টা লেখা আসছে কি বলেন, স্টার দিয়ে লেখাই ভালো। এটা হলো মূল কথা। তো আমি আপনাদের সাজেস্ট করব যে এইভাবে 205D দিয়ে আপনি যে যে বিষয়টা জানেন এটা আপনার মতো করে লিখে দিলেই হবে। বুঝছেন? তো এখানে একটা এক্সট্রা প্রশ্ন আছে, সেটা আমাদের এই পরীক্ষার যে সাজেশনে নেই, সেটা এখানে একটু থার্ড ব্র্যাকেটের মধ্যে এটা একটু জেনে রাখেন, যে একজন ম্যাজিস্ট্রেট কি তার নিকট দাখিলকৃত অভিযোগের ভিত্তিতে থানাকে নিয়মিত এজাহার রুজুর আদেশ দিতে পারেন কিনা। তিনি কি থানারে নির্দেশ দিতে পারেন কিনা যে বিষয়ে এজাহার রেকর্ড করা হোক। ফৌজদারি কার্যবিধি 156(3) ধারা মতে অপরাধ গুরুতর বা আমলযোগ্য প্রকৃতির হলে 190 ধারা অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট আন্ডারলাইন করে নালিশ পাঠিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিবেন। কি পাঠিয়ে? নালিশ পাঠিয়ে। তারপরে দেখেন, ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রেরিত নালিশকে ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাহার হিসেবে গণ্য করবেন। পিআরবি এর আন্ডারলাইন করবেন 245 প্রবিধান মতে যখন, মানানটা বলেছে, যখন পুলিশকে কোনো সংবাদ না দিয়ে ম্যাজিস্ট্রেটের নিকট কোনো অভিযোগ দায়ের করা হয় এবং ম্যাজিস্ট্রেট আমলযোগ্য অপরাধ সম্পর্কে তদন্তের নির্দেশ প্রদান করেন, তখন ম্যাজিস্ট্রেট কর্তৃক পুলিশের নিকট প্রেরিত লিখিত সংবাদকে এজাহার হিসেবে গণ্য করতে হবে। তাহলে আমরা পিআরবিতে যা থাক না না থাক, রুবেল বলেন তো, রুবেলকে জিজ্ঞাসা করি যে 156(3)-এ ম্যাজিস্ট্রেট যদি নিকটস্থ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা যদি এজাহার হিসেবে আদেশ দিতে চান, তাহলে ওই মামলাটা কি আগে থানায় যাওয়া লাগবে কিনা, নাকি সরাসরি কোর্টে এজাহার করলেও হয়? ওটাই করবে। না, আমি বুঝেন নাই। এটা আমরা মানে আগে কি থানায় গিয়ে ব্যর্থ হতে হবে কিনা, না এটা বাধ্যতামূলক কিনা? না না, এটা বাধ্যতামূলক না। এটা বাধ্যতামূলক না। একেবারে ওই মামলাটা প্রথমে করলেও ম্যাজিস্ট্রেট কি করতে পারে, থানায় এজাহার হিসেবে আদেশ দিতে পারে। এটা আমলযোগ্য। জি এক্ষেত্রে উনি ওই 156(3)-এ সরাসরি পারেন। জি। এখন এই যে আমরা এতক্ষণ ধরে যে ক আর উত্তর করলাম, ক আর উত্তর পড়লেই বাকি সবগুলোর উত্তর আমার হয়ে গেছে। দেখেন 12 ক পড়ছিলাম যে একটি নালিশ দায়ের করা হলে কোন কোন ধারার বিধান অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হয়, সংশ্লিষ্ট ধারা উল্লেখে আলোচনা করুন। খ দেখেন, একই অপরাধ বিষয়ে নালিশি মামলা বা পুলিশ তদন্ত চলমান থাকলে ম্যাজিস্ট্রেট কি পদ্ধতি অনুসরণ করবেন। কত ধারা? 205D। এখন যদি শুধু এই প্রশ্ন আসে, ধরেন 205D, তাহলে ওই জায়গা তো 205D আমি একটু সংক্ষেপে লিখছি, আপনি দরকার হলে একটা উদাহরণও দিয়ে দিবেন। পারবেন না উদাহরণ দিতে? যেরকম ওই উদাহরণ যখন দিবেন তখন ওই যে নূর ইসলাম ভুঁইয়ের নাম দিয়ে দিলেন, এই জায়গা এই উদাহরণ দিলে অন্য কোনো নাম দিয়েও দেওয়া যাবে। তারপরটা দেখেন, অপরাধ আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট কোন কোন ব্যতিক্রমী অবস্থায় অভিযোগকারীকে পরীক্ষা না করে অপরাধ আমলে নিতে পারে। ওই যে ব্যতিক্রম, লিখিত হলে, সরকারি কর্মকর্তা হলে, আদালত হইলে, এইটা। গ দেখেন, অভিযোগ প্রাপ্তির পর অপরাধ আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট অভিযোগকারীকে পরীক্ষা করার পর উক্ত অপরাধ আমলে নিতে যদি সন্তুষ্ট না হন, তখন তিনি কি কি পদ্ধতি অনুসরণ করতে পারেন। ওই যে তদন্ত অনুসন্ধান অথবা কি খারিজও করতে পারে। 202, 203। ঘ দেখেন, মামলা আমলে নেওয়ার যোগ্য নয় এমন একজন ম্যাজিস্ট্রেট কর্তৃক কোন নালিশি দরখাস্ত প্রাপ্তির ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ গৃহীত হতে পারে। যোগ্য নয়, যোগ্য না থাকলে কি দিবে? ফেরত দিবে। উমা দেখেন, কোন ম্যাজিস্ট্রেট কি পিটিশন অফ কমপ্লেইন ডিসমিস করতে পারে। ডিসমিস মানে হলো খারিজ। যদি পারে তবে কখন কিভাবে বর্ণনা করুন। তাহলে খারিজ করতে পারে 203 আর কত, 204। তারপরে দেখেন, কখন এবং কেন ম্যাজিস্ট্রেট আসামির ব্যক্তিগত হাজিরা পরিহার করতে পারে। এরূপ হাজিরা পরিহার করার পর ম্যাজিস্ট্রেট কখনো কিভাবে উক্ত আসামিকে ব্যক্তিগত হাজিরার নির্দেশ দিতে পারে তা যথাযথ ধারা উল্লেখ পূর্বক আলোচনা করুন। এটা কত? তো ওই যে যে ভিতরে এক প্রশ্নের ভিতরেই বাকি সবগুলো কিছুর কি আছে বলেন, উত্তর আছে। তো আগামী দিন ইনশাল্লাহ আমরা চার্জ আলোচনা করব। চার্জ খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সবাই আসবেন চার্জের। আর এই পর্যন্ত আমাদের শেষ হলো।
এই তো, আর আগামী দিন পরীক্ষার খাতা দিয়ে দিব। আপনাদের পরীক্ষা তো মানে ক্লাস টেস্ট এই আপনার দেওয়া শুরু হয়েছে, শেষ হলো আর কি, দণ্ডবিধি। তো এখন কি সাক্ষ্য আইন দিবেন? সাক্ষ্য আইনই শুরু করেন। স্বাক্ষর কারণ আমরা তো দেওয়ানি হয়েছে, সুনির্দিষ্ট হয়েছে, ফৌজদারি হয়েছে, দণ্ডবিধি হয়েছে। তো এখন সাক্ষ্য দেন। স্বাক্ষর যেটা আমি একটু বলে দিই দাঁড়ান। মোট 12টা প্রশ্ন বলে আছে। আচ্ছা আমি একটু বলে দিই দাঁড়ান। তাতে সাক্ষ্য সাথে সাথে কোনো বলতে গেলে তাই ভালো লাগে, 2-3 দিন চালাই দিতে আরে যে মানে বড় হয়নি। আর শুধু টপিক্সটা বলে দেন। আমি তারিখটা বলছি আমি দিয়ে এই যে সালে যে উঠছে শুনছি যে সালে দেখতে যে তারা দেখে অর্ধেক কিলো মিলে গেছে তাহলে আপনি সস্তা কি বলেন তো সালে দেখে কিটা ভাই রুবেল ভাই আমার কিছু যে টাকা লাগছে আচ্ছা একটু অপেক্ষা করেন, আমি বলে দিচ্ছি। ভাই আপনার তো আপনি আমারই দিয়ে শিবল ভাই আমাকে এমডিএন ইন্সপায়ার করতেছে যে তুমি ওই দিকে একটু যাও। তাই বললাম না ভাই আমার আমি তো সে তো আপনার ভুলই হয়ে গেছে আর 2 বছর আগে বিয়ে করো আমি তো বলে বেশি আমি কিনতেছে না তো এতদিন তার বেশি টাকা বাকি রয়েছে আমার এই কয়দিনের মধ্যে হয়েও যাচ্ছে। কি হবে যুদ্ধ। কি যুদ্ধ তখন না যুদ্ধ। তিনি যুদ্ধ করতে লেগে গেছে আচ্ছা 1 নাম্বার সাক্ষ্য আইনের পড়বেন হচ্ছে 1, 2, ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন 3, ভাই বেশে বলছি তখন 5। এই তো আছি 1, আলহামদুলিল্লাহ 2, 3, 5। যারা যারা সাক্ষ্য আইন আগামী শনিবারে পরীক্ষা, আমাদের সাজেশনের 1, 2, 3, 5। ভাই আমি এই চারটাই লাগবো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেমেন্ট ঠিক আছে, ভালো থাকেন। আপনি বাকি আছে আল্লাহ হাফেজ। ঠিক আছে, ওকে।